অর্পি মেয়েটা বেশ চঞ্চল আর রাগী প্রকৃতির। বাবা সদ্য এমপি হয়েছে বলে অর্পির যেন আরো অহংকার। অর্পির মেজাজ সবসময় থাকে আকাশে ওঠে। তবে কলেজে সবচেয়ে ফাজিল ছেলেটা হলো অয়ন। মেয়ে দেখলেই পাগল হয়ে যায়। অর্পিকে দেখেই বলে, এই মেয়ে, শুনলাম তোমার পিছনে ছেলেরা ঘুরে বেড়ায়। হ্যাঁ। কিন্তু তোমার পিছনে ঘুরে বেড়ানোর কি আছে? নিজের চেহারাটা তো ভূত পেতনির মতন, চুলে আবার গরুর গোবরের মতন কালার করা। আমি বুঝি না এরকম লেজ ছাড়া মেয়ে বান্দরের পিছনে কোন ছেলে ঘোরে। কি কি বললি তুই? আমাকে চিনিস? তোকে মেরে হাত পা ভেঙে দেব। কেন? আমি তো পিছনে ঘুরিনি। যদিও তোমার থেকে হাজার গুণে বেশি সুন্দর মেয়েরা আমার পিছনে ঘুরে, তবুও তোমার সাথে কথা বলতে আসলাম আমার বন্ধুর জন্য। বাট আমার মনে হয় এখন আমার বমি পাবে। থাকো, আসি। অয়ন কথাটা বলে দৌড়ে চলে যায় সেখান থেকে। অর্পি আর তার বান্ধবী হাঁ করে তাকিয়ে থাকে অয়নের চলে যাবার দিকে। ছেলেটা কি বলে গেল? যেখানে সব ছেলেরা অর্পির জন্য ফিদা, আর এইদিকে অয়ন এমন করে বলল। অর্পির রাগে হাত পা কাঁপছে। বান্ধবীরা তাকে টেনে নিয়ে যায় সেখান থেকে। অয়নেরা চারজন দূরে গিয়ে হাসতে থাকে। অয়নের বন্ধু সাজিদ অর্পিকে প্রপোজ করেছিল। কয়েকদিন পিছনে পিছনে ঘুরেছিল। অর্পি তার বাবার লোক দিয়ে সাজিদকে মারে। সাজিদ ছিল হাসপাতালে। ঘটনাটা অয়ন জানতে পারে। বাজি ধরে ওর বন্ধুরা অর্পিকে কেউ পটাতে পারবে না। অয়ন রাজি হয়। অর্পিকে পটানোর জন্য এমন করেছে। ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা মোহাম্মদপুর। আধা পুরনো বিল্ডিং, গলির ভেতরে ঘুরপাক খাওয়া রিক্সা আর ছেঁড়া বিল বোর্ডে ঢাকা শহরের এক অন্যরকম মুখ। গলির ভেতরেই এক কলেজে, আলহিক কলেজে, যেটি তার গৌরবর্ণ অতীত হারিয়ে বসে আছে। প্রতিদিন সকাল 8:30-এর মধ্যে সেখানে প্রবেশ করেন একজন শিক্ষক, রেহান স্যার। সাদা পাঞ্জাবি, স্যান্ডেল, চোখে ভারী চশমা, হাতে কালো ব্যাগ। মুখে কোনো কথা নেই, শুধু শীতল দৃষ্টিতে ক্লাসরুমে প্রবেশ। কে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের গম্ভীরতা ছড়িয়ে পড়ে। অনেকে বলে, স্যারের চোখে তাকালে মনে হয় সব পড়ে ফেলেন। কলেজে ঢুকলেন তিনি। অয়নদের হাসতে দেখেন। অয়নদের পাশ দিয়ে আসার সময় অয়নেরা হাসি থামিয়ে রোহান স্যারকে সালাম দেন। রেহান স্যার সালামের উত্তর দিয়ে হাঁটা ধরে। রেহান স্যারের ক্লাসে পড়ার দার্শনশাস্ত্র। তার ক্লাসে নৈতিকতা, অস্তিত্ব, মুক্তি, সত্য, ভালো ও মন্দ নিয়ে কথা হয়। কিন্তু সে যেভাবে বলেন তা যেন বইয়ের পাতা থেকে নয়, এক বাস্তব অভিজ্ঞতা, মাটির গন্ধ মাখা বয়ান। রেহান ক্লাসে আসে। অয়নেরা পিছু পিছু ক্লাসে ঢুকলো। রেহান স্যার পড়ানো শুরু করেন। অর্পি হঠাৎ প্রশ্ন করল, স্যার, মানুষকে আসলে বদলাতে পারে? একজন খারাপ মানুষকে সত্যি ভালো হতে পারে? রেহান উত্তর দিলেন না। তিনি শুধু তাকালেন অর্পির চোখে, শুধু গম্ভীর চাহনি রেহানের। একটু থেমে বললেন, মানুষ বদলাতে পারে যদি সে তার ছায়ার সাথে কথা বলতে শেখে। অর্পি কিছু না বুঝে চুপচাপ হাবার মতো বসে থাকে। স্টুডেন্টের প্রিয় টিচার রেহান। কোনো রিপোর্ট নেই তার বিরুদ্ধে। সব স্টুডেন্ট তাকে পছন্দ করে। অর্পির প্রশ্নে রেহান আর কিছু না বললেও রেহানের মন চলে গেল অতীতে, এক অন্য জীবন, এক অন্য নামের দিকে। রেহান পড়ানো শেষ করে নিজেকে সামলে নেয়। অয়নের দিকে অর্পি আর চোখে তাকায়। অয়ন তাকায় না অর্পির দিকে। অর্পি চলে যায় ক্লাস থেকে। আর অয়ন অর্পিকে শুনিয়ে বলে, কিছু কিছু মেয়েরা আছে এত ভাব নেয়, অথচ আয়নায় সে দেখলে নিজেকে ভয়ঙ্কর লাগবে, যেন কোথাকার বুড়ি। অর্পি ঘুরে তাকাতেই অয়ন হাসতে থাকে। অর্পি চলে যায় সেখান থেকে। সেদিনের মতো ক্লাস হয় কলেজে। কলেজের সময় শেষ। সন্ধ্যাবেলা যখন কলেজ বন্ধ হয়ে যায়, রেহান নিজের বাসায় ফেরেন। তার বাসা মগবাজারের এক পুরনো ফ্ল্যাটে। দরজা বন্ধ করার পর সে ধীরে ধীরে দেয়ালের পেছনে থাকা কাঠের আলমারিটা খুলে। আলমারির ভিতর এক রহস্যময় জগৎ। একটি পরিত্যক্ত গ্লোব, 17টা পিস্তল, ব্লেড ঢাকা একটি ছুরি, কিছু ফাইল, ব্যবসায়ী, রাজনীতিবিদ, অপরাধী, সবচেয়ে ভয়ানক দাগিদার নাম ও ছবি। আর একটা ছবিতে ধুলোবালি মুখে একটা মেয়ে, যার হাসি অনেক আগেই থেমে গেছে। এই মানুষটা আসলে কে? তার আসল নাম কে? রেহান ছিল এক সময় ঢাকার অপরাধ জগতের সবচেয়ে ভয়ঙ্কর নাম ছিল রেহান ভাই। হিমশীতল চোখ, ঠান্ডা রক্তে খুন, নৈতিকতার থোয়াকা নেই। কিন্তু হঠাৎ একদিন সে উধাও হয়ে যায়। পুলিশ, রাজনীতি, গণমাধ্যম সবাই ধরে নেয় সে পালিয়েছে। কেউ বলে মরেছে, কিন্তু না, সে মরেনি। সে তো এখানে, এক অন্য পরিচয়ে কলেজ টিচার হয়ে আছে। কিন্তু প্রশ্ন একটাই, কেন সে পালালো? কাকে সে হত্যা করতে চায়? না, আর আর সে ছবির মেয়েটাই বাকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি। এশার নামাজ শেষ করে রেহান জানলার পাশে চেয়ারে পেতে বসলো। হাতে দোয়া ওঠা গরম চা। চা হাতে নিয়ে মাছও বসে রেহান। হঠাৎ দরজায় টোকা। রেহান একটু ঘাবড়ায়। রাতে এমন কেউ তো আসে না এখানে। রেহান দরজা খোলে।
খোলার পর কাউকে দেখা গেল না। চলে আসবে এমন সময় নজরে পড়ে পায়ের কাছে একটি খাম। রেহান খামটা হাতে নিয়ে ভেতরে আসে। আগের জায়গায় এসে বসলো। কোনো নাম ঠিকানা নেই। প্রচণ্ড কৌতূহল জাগলো ওর মনে। সে খামটা ছিঁড়ে দেখে ভেতরে একটা ছোট্ট চিঠি। আগামী মঙ্গলবার ব্লু রেইন কফি হাউসে আসবে। তুমি পালাতে পারো, কিন্তু ছায়া তো ছায়ার মতোই থেকে যায়। চিঠি নিচে কোনো পুরো নাম নেই, শুধু একটি লাল দাগ, যা রেহানের অতীতের চিহ্ন। তবে আর তা কে হতে পারে? কার নাম হবে এটা? রেহান ছাড়াও কারণা আর দিকে হয় গ্যাংয়ের এককালের ভয়ঙ্কর প্রতীক রেড লাইন। চোখ মুছে রেহান ধীরে বলেন, ভেবেছিলাম সব শেষ করেছি, কিন্তু শেষ তো শুধু মৃতরা পায়। সেই রাতে ঘুম আসেনি রেহানে। জালারের পাশে বসে ঢাকার আলো আঁধারের দিকে তাকিয়েছিলেন। তার মন চলে যায় দর্শনের একটি প্রশ্নে, ভালো ও মন্দ ধ্রুব সত্য নাকি পরিস্থিতির ফসল? ক্লাসে এসে বলে থাকে ভালো মন্দের রূপরেখা সমাজ আঁকে, কিন্তু আত্মার সত্য আলাদা। একজন খুনি যখন কাঁদে তার কান্নাও কি অপরাধ? তার নিজের কান্না কেউ শুনি না, কারণ সে একজন ছদ্মবেশী, একজন শিক্ষক যে নিজেও জানে না সে শিক্ষক হতে চায় না পুরনো জীবনের ফিরিয়ে আনতে। 10 কাপ চা শেষ। 11 নম্বর কাপের চায়ে শেষ চুমুক দিয়ে ভাবতে থাকে, আগামী মঙ্গলবারের অপেক্ষা। কফি হাউসে কারা থাকবে, কি কথা হবে, রেহান জানে না, কিন্তু সে জানে তার ভেতরে সেই পুরনো রেহান ভাই আবার ধীরে ধীরে জেগে উঠছে। ভালো আর মন্দ এই দুয়ের মাঝে সে দাঁড়িয়ে। এ যেন এক অদ্ভুত ভারসাম্যে। বালিকা, তুমি যদি আমার কথা ভেবে ওই আকাশ পানে চাও, খুঁজতে থাকো নীল আকাশে তোমার অস্তিত্ব, তবে কি খুব ক্ষতি হবে? অয়নের কথা শুনে অর্পি তার দিকে চোখ বড় বড় করে তাকায়। অয়ন নীরব চাহনি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। অর্পি কি বলবে সেটা শোনার জন্য প্রস্তুত করতে লাগলো নিজেকে। অর্পি তার বান্ধবীদের সাথে প্ল্যান করে এসেছে যে অয়নের দিকে সে রাগায় সে কখনো রাখবে না, কারণ অর্পি যত রাখবে ততই অয়ন তাকে নিয়ে মজা করবে। তাই অর্পিও নিজেকে সামলে অয়নের দিকে শুভ দৃষ্টি দিল। অর্পি প্রথমে চোখের পাতাগুলো কয়েকবার নাড়ায়, ঠোঁট দুটো বাঁকা করলো, নিজের ঠোঁট দাঁতের সাথে হালকাভাবে কামড়ে ধরল। অয়ন যেন তক্ষুনি বুকের সে ব্যথা অনুভব করে। অর্পির এমন প্রতিমা অয়নকে অর্পির প্রতি সিরিয়াসভাবে আকৃষ্ট করেছে। অর্পি কিছুটা গড়া স্বরে বলল, কি যেন বললে কথাটা? অয়ন বুক থেকে হাত নামায়, মাথাটা চুলকিয়ে বোকা বোকা দৃষ্টি অর্পির দিকে চেয়ে আছে অয়ন। আজ প্রথম অর্পির সাথে এসে ইনডিরেক্টলি সামথিং টক টাইম কথা বলো। এর আগে ঝগড়া করেছে ওরা। কি হলো, চুপ কেন? বেশ কদিন ধরে দেখছি আমি সামনে দিয়ে গেলে তাকিয়ে থাকো, আমাকে পচাও, রাগাও। কি ব্যাপার কি? মেয়ে পটানোর সব কাজ তো দেখছি বেশ ভালোই শিখে রেখেছো। মনে মনে অর্পি বলে, চান্দু তুমি পরে বুঝবে। অয়ন মুচকে আসলো। অয়নের হাসি দেখে অর্পির ফর্সা মুখটা যেন রাগের আভায় ছড়িয়ে গেল। মেয়েদের পড়ানোর সব কাজ শিখে রেখেছি কিনা তা জানি না, তবে আমার তো মনে হয় না কোনোভাবেই আমি তা পারি না। কাজের ধাপগুলো দেখলে তো বোঝাই যায় ইমপ্রেস করার জন্য বেশ ফার্স্ট। তাহলে তুমি কেন পটনি? চুপ, থাপড়িয়ে না তোমার দাঁত ফেলে দেবো। সরো তো এখান থেকে। এই বলে অর্পি চলে যাচ্ছে। অয়ন দৌড়ের সামনে গেল। অর্পি আগার রাগী দৃষ্টিতে চেয়ে আছে। অয়ন যেন কোথা থেকে সাহস খুঁজে পেল। অয়ন অর্পির হাত ধরল। অর্পির সাথে সাথেই ছটকামের হাত সরিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিল অয়নের গালে। অয়ন গালে হাত দিয়ে মুখটা বাঁকিয়ে নেয়। সারা গায়ে যেন রাগের গরম স্রোত বয়ে গেল। অবশ্য অয়ন যা করেছে তা চড় খাওয়ার মতোই বড় কিছু। বলা নেই কারণে সোজা একটা মেয়ের হাত ধরেছে। এত বেয়াদব কেন? আগে ভাবতাম তুমি বখাটে ছেলে, তো এখন দেখছি সত্যি তো বখাটে বেয়াদব ছেলে। অর্পি চলে যায় সেইখান থেকে। অয়ন হাসতে থাকে। তার বন্ধুরা এসে বলে, তুই এমন করলি কেন? তোকে ডেয়ার দিয়েছিলাম অপিকে পচাতে। অর্পিকে দেখে প্রেমে পড়েছি মামা। সবাই হাসতে থাকে। রেহান কলেজে এসেছে। কলেজে ছাত্র রাজনীতি চলে। মিছিল বের হয়েছে শহরের ভার্সিটি থেকে। তুমি কে আমি কে, ভুক্তভোগী। রেহানের বুকটা কেঁপে ওঠে। মরণে পড়ে পুরনো স্মৃতি। মানুষ জন্মায় আলোতে, কিন্তু কেউ কেউ বেড়ে ওঠে ছায়ার কোলে। রেহানের গল্পটা আলো থেকে ছায়ার নয়, ছায়া থেকে আলো খোঁজার চেষ্টা। রেহানের জন্ম খুলনা শহরের এক গলিতে। বাবা ছিলেন গরিব নাপিত, তবে ছেলেকে পড়াশোনা করাতেন। নিলয়ের মা ছিলেন নার্সারি স্কুলের একজন নিম্নমানের শিক্ষক। জীবন গরিব হলেও মায়াময় ছিল, কিন্তু সব ভেঙে পড়ে যখন রেহান মাত্র 12 বছর বয়সে বাবাকে হারায়। এক রাজনৈতিক সংঘর্ষে ছুরি তাকাতে রেহানের বাবার মৃত্যু হয়। রাস্তায় আন্দোলন চলছিল। রেহানের বাবা দোকানে ঢুকে পড়ে কয়েকজন আন্দোলনকারী। তারপর
তাদেরকে হামলা করতে সেখানে অন্য দলের ছেলেরা আসে। মাঝখানে পড়ে রেহানের বাবা ভুক্তভোগী হিসেবে। শেষে তাদের ছুরির আঘাতে ওনার মৃত্যু হয়। পুলিশ মামলা নেননি, কারণ খুনি ছিলেন এক প্রভাবশালী নেতার ভাই। সেই রাতে রেহান প্রথমবার অনুভব করে আইন শুধু কাগজে লেখা থাকে, বিচার শুধু বাজনায়। তারপর শুরু হয় ছন্ন ছাড়া জীবন। মা টিউশন করিয়ে কোনো মতে চালাতেন সংসার, পাশাপাশি রেহানের পড়াশুনো। কিন্তু কিছু ভাত না পাওয়া রাত, কিছু ক্ষুধা জাগানো বিকেল, রেহানের মনে এক নতুন প্রতিজ্ঞা জন্ম নেয়। এই শহরে ভালো মানুষে মরেই যায়, বাঁচতে হলে শক্তি লাগবে, ভয় লাগাতে হবে। 17 বছর বয়সে রেহান ঢুকে পড়ে এক গ্যাংয়ের সাথে। ভালো স্বাস্থ্যে পড়াশোনাও চলমান রাখে। প্রথম ছোট কাজ পকেটমার, চাঁদাবাজি দিয়ে শুরু। তার বুদ্ধি ছিল, ধৈর্য ছিল, তবে রেহানের মনে ছিল না ভয়। ধীরে ধীরে সে হয়ে ওঠে মাহিন ভাইয়ের ডান হাত। রেহানকে কেউ ছোট ভাই বলে ডাকতো না, সে ছিল নীরব, ঘাতক, ঠান্ডা। রেহান প্রথম খুন করে 19 বছর বয়সে একজন গ্যাং বিরোধী পত্রিকার সাংবাদিককে। নিখুঁত গুলি করে রেহান। এর ফলে তার মায়ের সাথে সম্পর্ক ছেদ ঘটে। রাতের পর রাত ঘুম ভেঙে যেত রেহানের, চোখে ভাসত সেই রক্তাক্ত মুখ। কিন্তু গ্যাং শেখায় ভালোবাসা, দয়া, এসব হলো দুর্বলতা। রেহান শেখে নরম হওয়া মানেই মরে যাওয়া। কিন্তু বাস্তবতা আর ভেতরের আত্মার মধ্যে গড়ে ওঠে এক ফাটল। এই ফাটল বড় হয়, গভীর হয়। একদিন এক মেয়ের কারণে, একটি অবৈধ অস্ত্র ডেলিভারির সময় পরিচয় হয় মায়া নামে এক মেয়ের সঙ্গে রেহানের। সে কাজ করতো একজন এনজিওতে, শিশুদের জন্য স্কুল বানাতো। মায়ের চোখে ছিল শান্ত নদীর মতো, তার কথা ছিল দম্ভ, মাটির ওপর শিশির ফেলার মতো। রেহান প্রথমবার জীবনে কাঁদতে চায় মায়ার সামনে। মায়া জানতো না রেহানের পরিচয়। সে ভাবতো রেহান একজন বিজনেসম্যান, সমাজসেবী। তাদের মধ্যে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। রেহান বুঝতে পারে এই মেয়ের সামনে রেহান ভাই নয়, সে শুধু রেহান, একজন মানুষ হিসেবে পরিচিত হয়ে তাকাতে চায়। একদিন মায়াকে রেহান তার বাড়িতে নিয়ে আসে। মায়া সেখানে হঠাৎ রেহানকে জিজ্ঞেস করে, তোমার হাতে এত দাগ কেন রেহান? তোমার চোখ এত শূন্য কেন? তোমার হাতে ছুরির আঘাত দেখি, তোমার কপালে কাটা দাগ দেখি, এসব কিভাবে হয়েছে? রেহান চুপ করে। সে চায় সব বলে দিতে, সব ছেড়ে ফেলতে। কিন্তু তখন তার জানালার বাইরে দাঁড়িয়েছিল রেহান, মাহিন ভাইয়ের লোক। একবার সত্যি বলে ফেললে সেই মেয়েটির জীবন থাকবে না। রেহান সিদ্ধান্ত নেয় মায়াকে নিয়ে সে পালাবে। এই শহর, এই গ্যাং, এই খুন খারাপি সব ছেড়ে দূরে কোথাও চলে যাবে। মায়াকে নিয়ে পালাবে এক নতুন শহরে, নতুন জীবন শুরু করবে। কিন্তু মায়া জানতো না রেহানকে, আর রেহান জানতো না মায়াকে। মায়া এনজিওর কাজ করার পাশাপাশি পুলিশের খেচর ছিল, পুলিশদের অনেক ইনফরমেশন দিত। রেহানের সাথে তার পরিচয় হওয়ার পর অনেক মানুষ তার পিছু নিত, কিন্তু মায়া সেসব পাত্তা দিত না। কিন্তু মাহিন ভাই জানতো মায়ার পরিচয়, সে পুলিশের ইনফরমার ছিল। তবে রেহান মায়াকে নিয়ে শহরে ছাড়ার সব ব্যবস্থা করে ফেলে। পালানোর সময় রেহান তার পরিচয় দিবে মায়ের কাছে, তার আগে নয়। রেহানের পালানোর খবর পান মাহিন। রেহান সেটা বুঝতেও পারেনি। এক রাতে মাহিনের লোকেরা আক্রমণ করে মায়ার বাসা। রেহান যখন জানতে পারে মায়া বাসায় পৌঁছায়, তখন সব শেষ। রক্তে ভেসেছিল ফ্ল্যাটের মেঝে। মায়ের লাশ পড়ে আছে এক কোনায়, মুখটা থেতলে আছে, নরম পেটে ছুরি চালানো হয়েছে কয়েকবার। রেহান চুপটি করে তাকিয়ে থম মারে মায়ের দিকে। মায়ের ঠোঁটে জমে থাকা শেষ শব্দ যেন রেহানকে অনুভব করতে পারে। তুমি তো বদলাতে চেয়েছিলে। সেই রাতে রেহান বেঁচে গেল, কিন্তু তার ভেতরের কিছু অনুভূতি একেবারে মরে গেল। এরপর রেহান শহর ছেড়ে পালায়, নিজের নাম বদলায়, মুখ বদলায়, জীবন বদলায়। ঢাকা শহরে এসে এক কলেজে চাকরি নেয়। ছদ্মবেশে ঢুকে পড়ে শিক্ষকের ভূমিকায়, দর্শন পড়ায়, যেন নিজেকেই শেখায়। আর তার প্রশ্ন, ভালোবাসা কি পারে খুনিকে মানুষ বানাতে? মন্দ মানুষ কি নিজের মৃত্যু না ঘটিয়ে ভালো হতে পারে? ক্লাসে যাওয়ার আগে কলেজের বালকানিতে দাঁড়িয়ে মিছিলের দিকে তাকিয়ে থাকে। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে ফেলে সে। ঠোঁটে এক চাপা উচ্চারণ, আমি খুনি নই, আমি মানুষ হতে চাই। অর্পি ভার্সিটিতে এসেছে। ওর বান্ধবীরা অবাক। কলেজে অয়নের সাথে কথা বলেছে, সাথে চড়ও দিয়েছে। অর্পিকে ওর বান্ধবীরা ঘিরে ধরে, জিজ্ঞাসা করে, আরে অপেক্ষা কর, ওরে অন্য শাস্তি দেব, তাকে আমার প্রেমে ফেলাবো, তারপর কষ্ট দেব। এই জন্যই তো ওর সাথে এখন ভাব নিচ্ছি না, বুঝিস না তোরা? অর্পি হাঁটতে হাঁটতে অয়নের সামনে আসে। অয়নকে কালকের বকাটে বলেছে অর্পি। অয়ন আজকে সোজা অর্পির সামনে আসে। অর্পির হাতটা খপ করে ধরলো সে। আমাকে কালকে বখাটে বললে কেন? বকাটেকে কি বলবো, তুমি তো বখাটেই। বখাটে? ঠিক। তবে তোমাকে ভালোবাসি, যদিও তার যোগ্যতা হয় নাই। তবে যোগ্যতা বিবেচনা ভালোবাসা নামক কোনো মধুর শব্দ গঠিত হয় না মিস অর্পি। হাত ছাড়ো, সবাই দেখছে বেয়াদব। বকাটে আর টিজার একটা অসহ্য লাগছে। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। অয়নের ফল সবসময় মিঠাই হয়। হাত ছাড়ো বলছি।
আর কে কি পারে আর পারে না সেটা সময় আসলে দেখতে পারবে। আমাকে টাচ করার জন্য তোমার হয়তো এই হাত থাকতে নাও পারে। অয়ন একটু শব্দ করে আসলো। অর্পির হাতটা আরো শক্ত করে ধরলো অয়ন। অর্পির চোখের আগের আভা। অয়ন আরো কাছে এসে সরে দাঁড়ালো। অর্পির মুখে হালকা মেকআপ। অর্পির মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে ফিসফিস করে বলল, কি এমন হবে ক্ষতি? অঝোরো বৃষ্টিতে জানলা খুলে হাত বাড়িয়ে উদাসী হয়ে আমার কথা ভেবো যদি। কথাটি বলে অর্পির হাত ছেড়ে দিল অয়ন। সুন্দর হাতের ছোঁয়ায় অয়নের শক্ত হাতে লাল দাগ পড়ে গিয়েছে। অর্পি রেগে রেগে বলল, ভাববো তোমার কথা, তবে যখন হসপিটালের বেডে যাবে তখন। আচ্ছা, কোনো ব্যাপার না। তুমি বললে হসপিটাল কেন, মর্গের বেডে শুয়ে থাকতেও পারি, তবে না মরে আর কি। যেমন বেয়াদব তেমন ফাজিল ছেলে, সাবধানে থাকবে, সময়টা আমারও আসবে। অর্পি ক্লাসের দিকে চলে গেল। অয়ন তাকিয়ে আছে ওর চলে যাবার দিকে। মনে মনে বলছে, অর্পি তাকাবে আমার দিকে। আল হিকমা কলেজ, সাধারণ নতুন শিক্ষক নাইরা। এর প্রতিষ্ঠানে বদলি বা নিয়োগ বলতে গেলে হয় না, বললেই চলে। কিন্তু হঠাৎ আজ সকালে অধ্যক্ষ এক নতুন মুখ পরিচয় করিয়ে দিলেন। রেহান তাকিয়ে থাকলো মেয়েটির দিকে। রাইসা তাকায় রেহানের দিকে। রাইসার চোখ দুটো ছিল অদ্ভুত, যেন জানে সে কার দিকে তাকাচ্ছে। তাদের প্রথম পরিচয়ের সময় দুজনের একে অপরকে দেখে 1 সেকেন্ডের বেশি চুপ করে রইল। রাইসা খুব সাধারণ চেহারার, কিন্তু তার চোখে এক কিছু ছিল যা মানুষকে অস্থির করে থাকলে। রাইসা হাসে। হাসলে মনে হচ্ছে যেন জিজ্ঞেস করছে, তুমি কি লুকাচ্ছ? রেহান এসব পাত্তা দেয় না। সে ক্লাসে চলে এসেছে। পাশের ক্লাসে রাইসাও প্রবেশ করে। রেহান তার মতো ক্লাস করাতে থাকে। তবে হঠাৎ রেহানের মনে হলো যেন তাকাচ্ছে কেউ তার দিকে। দরজার দিকে উকি মেরে দেখতে পায় রাইসা। রাইসার এইভাবে ঝু মারার কারণ কি? রাইসা ভিতরে আসে। স্টুডেন্টদের সাথে বসলো সে। রেহানের লেকচার খুবই মনোযোগ দিয়ে শুনলো রাইসা। রাইসা দর্শন বোঝার আগ্রহ দেখায়, কিন্তু হঠাৎ রাইসা রেহানকে প্রশ্ন করে বসলো। প্রশ্নগুলো ছিল খুবই অদ্ভুত। রাইসা জিজ্ঞেস করলো, স্যার, আপনি বলেছিলেন নৈতিকতা মানে আত্মার শুদ্ধতা, কিন্তু যদি কোনো খুনি অপরাধ করে অন্যায়কে থামানোর জন্য, তবে তাকে আপনি কি বলবেন, ভালো না খারাপ? রেহান স্থির হয়ে তাকিয়ে থাকে রাইসার দিকে। তার মুখে শব্দ আসে না, গলা শুকিয়ে যায়। রেহানের এমন অবস্থা দেখে রাইসা তখন হাসে। আপনি কি উত্তর জানেন নাকি আপনি নিজেই উত্তরটা খুঁজছেন? রেহান প্রশ্নের জবাব দেয় না। রাইসার প্রশ্নকে এড়িয়ে তার মতো ক্লাস করাতে শুরু করে। মনে মনে বলে, হঠাৎ করে মেয়েটার আগমন কেন ঘটেছে। ক্লাস শেষ করে চলে যায়। স্যার চলে যেতেই অর্পি বের হয়। অয়নও দিল এক দৌড় অর্পির সামনে যেয়ে দাঁড়ালো। আবার তুমি? ভুলে গিয়েছি, কি ভুলে গিয়েছো? আমাদের জাতীয় সঙ্গীতের সেকেন্ড লাইনটা। থাপ্পড় চেনো? খুব চিনি, কেন চিনবো না, কালকেই তো দিয়েছো। আবার দেবো? বেয়াদব ছেলে কোথাকার, এত জ্বালাও কেন? তোমার ওই জ্বালাময় জীবনে আমি পানির ফোয়ারা হয়ে আসবো বলে তাই। খুব কথা বলতে পারো, তোমাদের এমন পেটানো দরকার। তবে তোমাকে ছোট করে একটা কথা বলি, আমার পিছনে ঘুরবে না, তোমার অনেক সমস্যা হতে পারে, আগেই বলে দিলাম। আমার পিছনে যারা ঘুরেছে তারা কিন্তু আর সোজা হয়ে হাঁটেনি। অয়ন অর্পির কথা শুনে হেসে দিল। অয়নের হাসি দেখে রাগে ক্ষোভে নাক মুখ লাল করে ফেলেছে অর্পি। অয়নের খুব ইচ্ছে করে জানতে অর্পির রাগলে নাক কেন লাল হয়ে যায়, ব্যাপারটা জানার, কিন্তু কোনোদিন সুযোগ হয়নি। সেই রাতে রেহান তার ফ্ল্যাটে বসেছিল, নিজের প্রশ্ন করে রাইসাকে কিভাবে সে এতটা জানে, কাকে খোঁজে। মেয়েটা বড্ড অদ্ভুত, এইভাবে রহস্যময় কেন সে। রেহান তারপর তার পুরো গ্যাং ফাইল খোলে, কিন্তু রাইসার নাম সেখানে নেই, কোথাও কিছু নেই। তবুও রেহানের মনে হতে থাকে এই মেয়ে শুধু শিক্ষিকা নয়, সে এসেছে কোনো উদ্দেশ্যে। 2 দিন পর রাইসা সোজা রেহানকে কফির অফার দেয়। রেহান যতটা চায় দূরে থাকতে, ততটাই রাইসা যেন ধীরে ধীরে তার দৈনিকতার প্রবেশ করে। একসাথে কফি খেতে গিয়ে রাইসা বলে, আপনি খুব একা, তাই না রেহান স্যার? সবাই তো একাই, কেউ শূন্যতা স্বীকার করে, কেউ মুখোশ পরে থাকে। আপনার মুখোশটাও বেশ পুরনো, খানিকটা ফাটা ফাটা মনে হচ্ছে। রেহান মনে হয় যেন মায়ার ছায়া রাইসার কণ্ঠে বলে, কিন্তু রাইসা তো মায়া নয়, সে দৃঢ় সাহসী আর প্রশ্নবাণে ভরা। দিন গড়ায়। সন্ধ্যায় আকাশের মতো ধূসর জন্মানো সম্পর্কে জন্ম নেয়। তাতে দুইজন জানে এক কাছাকাছি আসা স্বাভাবিক নয়, তবুও তীব্র টান যেন বলছে এই রহস্যের মধ্যেই লুকিয়ে আছে মুক্তি অথবা ধ্বংস। কলেজের পুরনো ভবনের সিঁড়িতে বসে রাইসা বলে, আমি কারো মৃত্যু দেখেছি একবার কাছ থেকে, তখন আমি বুঝেছিলাম মানুষ ভালো মন্দে বিভক্ত নয়, আমরা সবাই একটা মাঝখানের অন্ধকারে দাঁড়িয়ে থাকি। তুমি কি কাউকে খুঁজছো? রাইসা হেসে বলে, হ্যাঁ, একজনকে খুঁজছি। সে নিজেকে শিক্ষক বলে, কিন্তু আসলে সে এক সময়ের ছায়া। এই মুহূর্তে রেনের শরীর কেঁপে ওঠে। সে প্রশ্ন করে না আর, শুধু ভাবে সে কি জানে আমি কে। রাতে বাসায় ফিরে রেহান দেখতে পায় টেবিলের ওপর পড়ে আছে একটা খাম। খামটা কোথা থেকে আসলো? সেদিনও একটা খাম এসেছিল, হঠাৎ করে এমন খাম আসার কারণ কি? রেহান কাঁধ থেকে ব্যাগটা রেখে টেবিলের ওপর থেকে খামটা হাতে নিল। খামটা ছিঁড়ে কাগজ বের করলো, তাতে লেখা, আমার সাথে খেলা শুরু করেছো,
কিন্তু শেষ আমি করব। তুমি যাকে খুঁজো সে তোমার খুব কাছে। রেহানের চোখে জল আসে না, কিন্তু বুকটা ভারী হয়ে যায়। তবে কি রাইসা শুধু প্রেম নয়, প্রতিশোধ? আর এর মানে কি তবে রাইসা? রেহান অনেক বছর ধরে পেছনে ফেলে এসেছিল তার পুরনো জীবন, কিন্তু এখন তার সামনে সেই অতীত আবার ফিরে এসেছে এক অদৃশ্য ছায়া হয়ে। রাইসার ছেলেটির পর রেহান রাতে ঘুমাতে পারে না। সে জানে এই শহরে কেউ জানলে যে সে একসময় মাহিন ভাইয়ের ঘাতক বাহিনীর মাস্তান ছিল, তার সব শেষ হয়ে যাবে। তবু এক অদ্ভুত আকর্ষণ তাকে রাইসার দিকে টানে। রেহান ভয় পায়, কিন্তু পিছু হাঁটে না। সে যদি সত্যি জানে আমি কে, তাহলে কি সে প্রতিশোধ নিতে এসেছে, নাকি সে আমাকেই প্রতিফলন হিসেবে দেখছে? রেহান একা একাই বিড়বিড় করে বলে কথা বলে। রেহান সিদ্ধান্ত নেয় রাইসাকে তা জানাতেই হবে। সে খুঁজে বের করে এক পুরনো সহযোগীকে, জিকু ভাই নাম। জিকু ছিল রেহানের কাছের লোক। জিকু এখন আর গ্যাংয়ের সঙ্গে নেই, চায়ের দোকান চালায়। রেহান পরদিন কলেজের ছুটির পর জিকুকে কাছে আসে। সেও ঢাকাতে এসেই থাকে। রেহান জিকুর কাছে যায়। রেহান বলে, এই শহরে একজন নতুন মানুষ এসেছে, তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দিতে পারবি? ভাই অনেক দিন পর আসলেন যে। যেটা বললাম সেটা কর। জিকু চায়ের কাপে চুমুক দিয়ে রেহানকে জিজ্ঞেস করে, সে কি মেয়ে? রেহান চুপ করে তাকায় জিকুর দিকে। রেহানের চোখে মুখে অবাকের ছাপ। সে বুঝতে পারে না কি বলবে। জিকু হাসে। ভাই প্রেমে পড়ছো না তো আবার? প্রেম করলে কিন্তু মাফিয়াদের মৃত্যু হয় না, জন্ম হয়। চুপ থাক, তোকে যেটা বললাম সেটা করিস, আর সেটা খুব গোপনে, কেউ যেন তা জানতে না পারে। এটা তো আমি জানি, লাইন ছেড়েছি, ক্যারেক্টার বদলাইনি। কাজটা করে দে। নে ধর 2000 টাকা। রেহানের থেকে জিকু টাকা নেয় না। সে উঠে দাঁড়িয়ে বলে, সময় মতো খবর পেয়ে যাবে ভাই, তবে তুমি সাবধানে থেকো। এই শহরটা কিন্তু ভালো না, ভয়ঙ্কর শহর। আমি চাই না এই ভয়ঙ্কর শহরে তোমার আবির্ভাব ঘটুক। এমন হলে আবার বাতাসে শুরু হবে রক্ত মাংস পচা গন্ধ। জিকু কথাগুলো বলে খুপড়ি থেকে বের হলো। রেহান নিজের দিকে তাকিয়ে থাকে। কেটে যায় 2 দিন। ভার্সিটির গেট দিয়ে অর্পি ভেতরে আসে। অয়ন কোত্থেকে দৌড়ে অর্পির কাছে আসে। অর্পি এই কয়দিনে অয়নের প্রতি আকৃষ্ট অনুভব করে ফেলেছে, কিন্তু তার বাবা জানতে পারলে সমস্যা। অয়নকে মারতে পারে, তাই অয়নকে সাবধান করতে হবে। অয়ন অর্পির কাছে আসতেই কোমরে হাত দিয়ে অর্পি অয়নের দিকে তাকায়। অয়ন অর্পির থেকে সরে আসলো খানিকটা। আবার চড় খাবে নাকি অয়ন? এই ছেলে, এই কথা কি কানে যায় না? বারবার বলে যাচ্ছে আমার পিছন ছাড়তে। কাটে বলে বকাটে, থাপড়িয়ে দাঁত ফেলে দেবো যদি এবার আমার পিছনে ঘুরো। হয়নি, দাঁত পড়বে না। ক্লোজ আপ দিয়ে ক্লোজ করে রেখেছি, ভেতর থেকে সব। হুর, ভাগো তো আজাইরা। কথাটা বলেই অর্পি চলে গেল। আর অয়ন কি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এদিকে রেহান বসে আছে। হঠাৎ তার ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে জিকুর নাম্বার। সে তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। জিকু বলল, মেয়েটার নাম ঠিক আছে রাইসা, কিন্তু ওর বাবাকে জানেন? জিকু থামলো। রেহান ভ্রুকোচকে প্রশ্ন করে, রাইসা, ওর বাবা মা কে? সাবেক পুলিশ কমিশনার রুহুল আমিন হক, তাকে তোমার গ্যাং খুন করেছিল 5 বছর আগে। মনে পড়ছে এবার? হিকমা কলেজে এসেছে তোমার জন্যই। ও আচ্ছা, রাখ এখন। জিকুর ইনফরমেশনে রেহানের বুকের ভেতর যেন একটা ছুরি চালিয়ে দেওয়া হয়। মায়ের হত্যার পর সে যা ভুলে যেতে চেয়েছিল তা আজ আবার ফিরে এসেছে প্রতিশোধের রূপে। রাইসা কি তবে তার প্রতিশোধ নিতেই এসেছে এখানে? রেহান বারবার ভাবে তার সঙ্গে রাইসার কথা, সেই গভীর দৃষ্টির অর্থ, সে অদ্ভুত সংলাপগুলো কি মানে বুঝিয়েছিল। রেহান রাইসাকে এই কয়দিন ভালোবেসে ফেলেছে, তবে কি সে ভালোবেসে ফাঁদেই ফেলেছে তাকে? একদিন কলেজের বই মেলার আড়ালে রাইসা রেহানকে বলে, তুমি জানো তো রেহান, প্রতিশোধ আর প্রেম দুটোই আসলে একই রকম অনুভব। একটা চাই শেষ করতে, আর একটা চাই শুরু করতে, কিন্তু দুটোতেই আমরা নিজেরাই হারিয়ে যাই। রেহানের মনে হাজারো খানিক প্রশ্ন জমা হয় রাইসাকে নিয়ে। রেহান জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ঘৃণা করো রাইসা? এমন প্রশ্নে রাইসা এক মুহূর্ত চুপ থেকে বলে, সত্যি বলতে আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম, কিন্তু প্রথম দিন তোমার চোখের ফাঁকা শূন্যতা আমাকে কাঁদায়। তুমি যদি সত্যিই খুনি হও, তবে তুমি নিজেকে প্রতিদিন কতবার মেরেছো জানো? একাকিত্বে থাকা মানুষ যখন আটকে যায়, তখন সে প্রতিনিয়ত নিজেকে খুন করে। তুমি 5 বছর একা কাটাচ্ছ, তিলে তিলে নিজেকে শেষ করছো। সেই মুহূর্তে দুইজনের চুপ। তাদের মাঝে এক নীরব আগুন জ্বলতে থাকে। একটা প্রেম যা তৈরি হয়েছে ভাঙা অবস্থায়, ছিন্ন অতীত, রক্তমাখা ইতিহাসের ভেতর। রেহান যখন রাইসাকে সত্যতা খুঁজছিল, তখন এক পুরনো চক্র রেহানকে খুঁজছিল। মাহিন এখন ঢাকাতে, আর সে সবসময় থাকে অর্পির বাবার সাথে। অর্পির বাবাই এমপি হয়েছে, কিন্তু সেটা মাহিনের কারণে। এই শহরে শুধু রেহান নয়, মাহিনও আছে।
আর মাহিন ভাই এখন ক্ষমতার কেন্দ্রে। রাজনীতিবিদদের সাথে ওঠা বসা, অস্ত্র পাচার এবং পুলিশের রেকর্ড মুছে ফেলার ক্ষমতা সব তার হাতে। মাহিন বসে আছে। এমন সময় তার দোসর মিন্টু আসে মাহিনের সামনে। ভাই, আপনি যা বলেছিলেন কাজটা করে ফেলেছি। মাহিনের মনে পড়ে কয়েকদিন আগে অর্পির বাবা সাদিকের সাথে সে একটা কাজের জন্য যাচ্ছিল। গাড়ির ভেতর থেকে হঠাৎ চোখ যায় ফুটপাতের দিকে। রাস্তার পাশে একটা কফি শপ, সেখানে একজন ঢুকতে দেখে। মাহিন প্রথমে বুঝতে পারে না সে কে, কিন্তু পিছন দিক থেকে যতটুকু দেখেছে বুঝেছে তার খুব পরিচিত একজন। আর সে কি রেহান? তার লোকজন খোঁজ নিতে পাঠিয়ে দেয়। আজ রিপোর্ট দেওয়া হয়। রোহান বেঁচে আছে, কলেজের শিক্ষক সেজে লুকিয়ে আছে এবং সে প্রেম করছে এমন এক মেয়ের সাথে যার পরিচয় তোমার পুরনো খোঁচা দিতে পারে। মাহিন ভাই হেসে বলেন, জানতাম সেই শহরেই আসবে। পৃথিবীটা কত ছোট, খুঁজে পেলাম তাকে। তাকে আবার আমার দরকার আছে। ওর হাত দিয়ে একটা কাজ করিয়ে আবার ফেলে দিব। আর যদি সে না করে তবে সে আর বাঁচবে না। কাজ শুরু করে দে। জি ভাই। ওরা চলে আসে মাহিনের সামনে থেকে। মাহিন হাসতে হাসতে বলে, একজন খুনি শুধু একবারই খুনি নয়। যদি তুমি পালাতে চাও তখনই পুরনো কলার ছায়ারা তোমাকে টেনে নেয়। হা 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 হা। কেটে যায় সপ্তাহখানেক। রেহান একদিন কলেজ থেকে ফেরার সময় তার ফ্ল্যাটে ঢোকে। দরজার কাছে এসে চাবি দিয়ে দরজা খুলতে যাবে, তখনই রেহান দেখতে পায় দরজার সামনে মেঝেতে পড়ে আছে একটা চিঠির খাম। রেহান জলদি খামটা তুললো। খামটা খুলতেই দেখে খামের ভেতর রক্ত মাখা একটি পুরনো ছবি মায়ার, আর তার পেছনে লেখা, এবার তোর পালা রেহান, ভালোবাসা তোকে রক্ষা করতে পারবে না। রেহান বুঝতে পারে খামটা কে দিয়েছে। রেহান মুচকি হাসতে থাকে। সে দরজা খুলে ভেতরে আসে। সেগুলো টেবিলে রেখে রেহান গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। সে আয়নায় নিজের দিকে তাকায়, চোখে আগুন। নিচের দিকে তাকিয়ে বলে, তুমি যদি ছায়া হয়ে ফিরো আমি আগুন হয়ে উঠব। আমি শিক্ষক নই, আমি শিকারী। আর এবার খেলা আমি শুরু করব। অর্পি আর অয়ন এখন প্রেমে মজেছে, যেটা রেহানের চোখে পড়ে। তবুও রেহান কিচ্ছু বলে না। রেহান ক্লাস শেষ আছে। রেহান ক্লাসে পড়াচ্ছে। আত্মহত্যাই হলো একমাত্র গুরুতর দার্শনিক সমস্যা। রেহান ক্লাসে পড়াচ্ছে। রেহানের ক্লাসে আবার রাইসা এসেছে। রাইসা হঠাৎ প্রশ্ন করলো, রেহান স্যার, আপনি যদি প্রতিদিন জেগে উঠে অনুভব করেন যে বেঁচে থাকার কোনো অর্থ নেই, তখন আপনি কি করবেন? ছাত্ররা থমকে গেল, কিন্তু রেহান এক মুহূর্ত দাঁড়িয়ে বলল, মানুষ প্রতিদিনই মরে। তফাৎ হলো কেউ কেউ শুধু শ্বাস নেয়, বাঁচে না, বাঁচে কেবল মানুষের মস্তিষ্ক। রাইসা তাকালো রেহানের দিকে। রাইসার চোখের কোণে হাসি, কিন্তু ঠোঁটে নয়। কিছু একটা দেখলেন তিনি রেহানের ভেতরে, অথবা চিনে ফেললেন পুরনো কিছুর ছায়া। রেহান ক্লাস শেষ করে চলে আসে বাড়িতে। পুরনো ফাইল ঘেটে দেখে রাইসার সাথে মহসিনের সম্পর্ক। পত্রিকাতে লেখা মহসিন হক খুন, অজ্ঞাত বন্দুকধারীর হাতে নিহত। কথাগুলো ভাবতেই রেহানের চোখের পাতা ভারী হয়ে আসে। সেই মহসিন যে এক রাতে গ্যারেজে একা ছিল, যাকে সে মেরে ফেলে, কারণ মহসিনকে প্রতিপক্ষ চর বলে মেরা হয়েছিল। কিন্তু আজ তবে রাইসা হক সেই মাহিন হকের মেয়ে। রাত পেরিয়ে সকাল হয়। প্রতিদিনের ক্লাস শেষ করে রেহান বের হয়। রেহানের টেবিলে একটি খাম রেখে দেয় রাইসা। সন্ধ্যায় রেহান হাঁটছিল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। রাইসা তার পাশে এসে বসে। রাইসা প্রশ্ন করে রেহানকে, গতদিন ক্লাসে যা বলেছিলেন তা কি ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার? সব দার্শনিক অভিজ্ঞতা ব্যক্তিগত, শুধু ভাষা তা সার্বজনীন করে। রেহান মুচকি আসে। চুপচাপ তারা বসে থাকে। তারপর রাইসা বলে, আপনি সব সময় কিছু লুকান জানেন। রেহান কেমন যেন চমকে ওঠে। আমি? হ্যাঁ, আপনি এমনভাবে কথা বলেন যেন সব কিছু ব্যাখ্যা করেন, অথচ কিছুই বলেন না। হয়তো আজকে উঠি, কাজ আছে। রেহান চলে আসে সেইখান থেকে। ফ্ল্যাটে আস্তে আস্তে রাত। জিগুকে কল দেয় রেহান। জি ভাই। রাইসা মহসিনের মেয়ে। তার এখানে আসার কারণ বুঝতে পারছি না। মাহিন যে শহরে আছে সেটা জানি, তবে রাইসাকে কি সে পাঠিয়েছে, নাকি রাইসা কোনো প্রতিশোধ নিতে এসেছে জানি না। চোখ কান খোলা রেখো ভাই, তোমার উপর নজর রাখবে মাহিন, তাই সাবধানে থাকবে। জিকুর সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসে। রাইসা একটা খাম পাঠিয়েছিল রেহানের ডেস্কে, সেটা বাড়িতে এনেছে রেহান। চেয়ারে বসে রেহান খামটা খুললো। খামের ভেতর একটা ছবি, যেটা তরুণ বয়সে রেহানের মুখ, গ্যাংস্টার আমলের। আরও আছে কিছু নিউজ, মহসিন হকের হত্যাকাণ্ডের রিপোর্ট। রেহান ঠান্ডা হয়ে যায়। তার শরীর ঘামে, বুক ভারী হয়। সে বুঝে যায় রাইসা সব জানে। আর রাইসা প্রশ্ন করে না, সে খোঁজে না, সে পরীক্ষা করছে রেহানকে। রাইসার সন্দেহ এই শিক্ষক বেশে ছদ্মবেশী মানুষটা মানুষ হতে পারবে কিনা সেই গ্যাংস্টার।
সেটাই জানা রাইসার উদ্দেশ্য। তবে পরদিন দুজন আবার একসঙ্গে চা খায়। রাইসা বলে, ভালো মন্দ কোনটা বেছে নেবেন আপনি? রেহান দীর্ঘশ্বাস ফেলে। আমি জানি না, আমি শুধু চাই ভুলে যেতে। রাইসা জবাব দেয় না, সে চুপচাপ চুমুক দেয় চায়, কিন্তু ভেতরে ভেতরে গল্প মোড় নিচ্ছে অন্যদিকে। কারণ পুরনো আরেক মুখ শহরে ফিরে এসেছে, মাহিন ভাই। এক সময়ের সহযোদ্ধা, এখন শহরের সবচেয়ে বড় অপরাধ জগতের নিয়ন্ত্রক মাহিন। রেহান রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে নির্বাক অনর। তবে শহরের নীরবতা সবসময় নীরব নয়, কখনো সেই নীরবতা বলে দেয় কেউ তাকিয়ে আছে। মাহিনের আগমনটা রেহান যেন ঠিক সহজভাবে গ্রহণ করতে পারছে না। অতীতটা ঘটা তার সব কিছু মনে পড়ে। অতীত কখনো পিছু ছাড়ে না। মাহিনের গ্যাংয়ের নাম ছিল সাবেজ গ্যাংয়ের ভেতর মাহিনের পরেই স্থান ছিল রেহানের। রেহান মাহিনকে সরাতে পারত, কিন্তু মায়ার মৃত্যুর পর সে ইচ্ছে করেই হারিয়ে যায়। সে চায়নি তার কারো মৃত্যু হোক তার হাতে। তাই রেহান খুলনা শহর ছেড়ে চলে আসে ঢাকাতে। কিন্তু অতীতে করা পাপ বা ভুল বর্তমানে ভালো হলেও সেটা পিছু ছাড়ে না। রেহানের হাত দিয়ে খুন, ডাকাতি, চাঁদাবাজি সব করে নিয়েছিল মাহিন। রেহান শহরে একবার পা রাখতে সাধারণ মানুষ ভয়ে পালিয়ে যেত। মাহিনের কাছে ক্ষমা থাকলেও রেহানের ডিকশনারিতে কোনো ক্ষমা ছিল না। যাকে পেত তার শেষ ঠিকানা ছিল মৃত্যু। সেসব ভাবছিল অফিসেই বসে। কলেজ ছুটি হয়েছে অনেক আগে, সবাই চলেও গিয়েছে। রেহান বের হয়, দেখতে পায় তার মোটর বাইকের হ্যান্ডেল একটা নোট ঝুলছে। রেহান চিরকুটটার দিকে তাকিয়ে থাকে। মাহিনের লোক এটা করেছে। আরও একদিন সে একটা চিরকুট পেয়েছে তার ফ্ল্যাটের দরজার সামনে। রেহান জানতো এদিন আসবে। গ্যাং থেকে সে পালিয়ে বাঁচতে চেয়েছিল, নাম পাল্টে, জীবন পাল্টে একা থাকতে চেয়েছিল। কিন্তু অতীতের ছায়া কি কখনো ফেলে আসা যায়? রেহান বাইকটা চালিয়ে চলে আসে বাড়িতে। দিন পেরিয়ে রাত হয়। সে রাতে সে যায় পুরনো একটি গ্যারেজে। এমন হুবহু একটি গ্যারেজের মাওসিনের লাশ পড়েছিল, যেখানে একদিন রক্তে ভিজে গিয়েছিল মেঝে। গ্যারেজের ভিতরে একজন লোক দাঁড়িয়ে, আর কেউ নেই। ভেতরে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি মাহিন বলে, তোর শিক্ষকতা কেমন যাচ্ছে রেহান ভাই? এটা মাহিন, ঠান্ডা, স্থির, বুঝতার। এখন তার চোখে আগুন। রেহানের দিকে ঘুরে তাকায়। রেহানকে একটা চেয়ারে বসতে বলে। দুজন বসলো একসাথে। মাহিন বসে সিগারেট জ্বালায়, রেহানের দিকে বাড়িয়ে দেয়। রেহান নেয় না। মাহিন হাসলো। তুই পালিয়ে গেলি, আমাদের শিখিয়ে দিলে বিশ্বাসের বদলা হয় প্রতারণায়। এবার তুই শিক্ষক, ধর্মনীতি শেখাস। তোর অতীত তোকে টানবে, আমি তা নিশ্চিত করব। রেহানের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে রেহানের সিগারেট খাওয়া দেখেছে। রেহান চুপচাপ বসা, কিন্তু ভেতরে একটা ঘূর্ণিঝড় চলছে তার। রেহান বলে, সব ছেড়ে চলে এসেছি ভাই, আপনার কোনো ক্ষতি করিনি। এমনকি পুলিশও জানে না আমি এখানে। তাই আগের সেই কালো ছায়া পিছনেই থাক, নতুন করে সব শুরু করেছি। কিন্তু এটা তো আমি চাইনি। গ্যাংয়ে থাকার সময় মেয়ে মানুষ থেকে দূরে থাকতে বলেছিলাম, তুই তো শুনিসনি। হ্যাঁ, সেজন্য নিজেকে দূরে সরিয়ে ফেলেছি, পালিয়ে এসেছি নতুন করে। হা হা হা, নতুন শুরু? ঠিক বলেছিস, সবে তো শুরু। তোর জন্য আমার অনেক বড় ক্ষতি হয়, প্রায় 50 কোটি টাকা। মায়া ইনফরমেশন দিয়েছিল পুলিশকে। ভাই, মায়াকে ভালোবাসতাম, কিন্তু মেরে ফেলেছো তাকে, জানো? কারণ আমি যখন খেতে পারতাম না, বড় ভাইয়ের মতো পাশে ছিলে, থাকা খাওয়া খরচ সব কিছু বহন করেছিলে। বড় ভাই মানে, তাই চুপচাপ চলে এসেছিলাম। আমি চাই না আমার ভিতরে থাকা পশুটা আবার জেগে উঠুক। আসি ভাই। রেহান উঠে দাঁড়ায়। মাহিন মুচকি আসলো। সে রেহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রেহান কলেজে এসে ক্লাস করাচ্ছে। প্রায় শেষে ক্লাসে রাইসার একটা প্রশ্ন ছুড়ে দেয় রেহানের দিকে। যদি একজন খুনি প্রকৃতভাবে অনুতপ্ত হয়, সমাজ কি তাকে ক্ষমা করতে পারে স্যার? আর যদি সে নিজের কাছে ক্ষমা না পায়? রেহান মুখ শক্ত হয়ে যায় রাইসার প্রশ্ন শুনে। কেউ বুঝতে পারে না তা, কিন্তু রাইসা জানে এই প্রশ্ন ছুড়েছে রেহানের হৃদয়ে। রাইসা চুপচাপ ক্লাস থেকে বের হয়ে যায়। রেহান যথারীতি ক্লাস করাতে থাকে। সময় পার হয়। সন্ধ্যায় রাইসা আর রেহান একসাথে বসে চা খাচ্ছে। রাইসা একবার সরাসরি প্রশ্ন করে, তুমি কি আমার বাবাকে চিনতে রেহান? রেহান চোখ নিচু করে, চুপ। রাইসা তুমি করেই বলছে। সাধারণত কলেজের বাইরে তুমি করেই বলে একে অপরকে। রাইসা আবার ধীরে বলে, তুমি তাকে মারোনি আমি জানি, কিন্তু তুমি পাশে ছিলে, তুমি চুপ ছিলে, তুমি চেয়েছিলে এটা হোক, তুমি বাধাও দাওনি। দুজনের ভিতরেই এক মুহূর্ত নিঃশব্দ জমা হয়। রেহান মহসিনকে মারতে গিয়েছিল মাহিনের কথায়। মহসিন হক ছিলেন চেয়ারম্যান, সাথে বড় মানুষের সাথে ওঠা বসা। মহসিনের টাকা দিয়ে কিনতে চেয়েছিল মাহিনের ড্রাগসের বিজনেস ছিল। মহসিন খবর
পাস করতো পুলিশের কাছে, কিন্তু মাহিন তা জানার পর প্রথমে টাকা দিতে চায়। মহসিন গ্রহণ করেনি, তাই মাহিন রেহানকে পাঠায় মহসিনকে মারতে। মহসিনকে রেহান মারতে পারে না, কারণ রেহান একদিন রক্তমাখা শরীর নিয়ে রাস্তায় পড়েছিল। মহসিন তাকে বাঁচায়, সেই জন্য রেহান মারে না। তবে মাহিনের সাথে ছিল সে রাতে। মাহিন মহসিনকে মেরে ফেলে। রাইসা বলে, তুমি চাইলে আমি কাউকে কিছু বলবো না, তুমি চাইলে তুমি এই শিক্ষকই থাকবে, কিন্তু আমি জানতে চাই তুমি কি হতে চাও, একটা মুখোশ না এক সত্য? রেহান বলল না কিছু। বেশ কিছু সময় পর বলল, আমি চাই তুমি আমায় ঘৃণা করো, যেন ভালোবাসতে না পারো। দুঃখের ইতিহাসে কি ভালোবাসাকে জন্ম দেয় না? রেহান উঠে দাঁড়ায়। চায়ের বিল দিয়ে চলে আসে সেখান থেকে। কেটে যায় 3 দিন। মাহিন ভাই রেহানকে আবার দেখা করতে বলে, এইবার ঢাকার অদূরে এক পোড়া বাড়িতে। রেহান সেখানে উপস্থিত হয়। মাহিন এবার সরাসরি রেহানকে বলে, তোকে ডেকেছি কারণ আমি চাই তুই আবার আমাদের জন্য কাজ কর। আমার ডান হাত হ। তুই থাকলে আমি পুরো দেশ নিজের করে নিতে পারি। আর যদি না কাজ করি? তোর কলেজ পুড়িয়ে দেব, তোর জীবন গিলে ফেলবো। দর্শনের শিক্ষককে খুঁজতে বেশি সময় লাগবে না, বুঝেছিস? অয়ন পড়ে না তোর কলেজে, অর্পির সাথে মিশে। তোর জন্য ওর বাবা অয়নকে কিছু বলেছে না, কি করবি এবার বল? এই হুমকি একটা ফাটল তোলে রেহানের মধ্যে। সেভাবে পালাতে, ভাবে যুদ্ধ করতে। রাইসার কাছে সব বলবে ভাবলেও সে জানে তাকে জড়ালে সে আর নিরাপদ থাকবে না। তবে সে জানে একটা জিনিস, আর সেটা হলো মাহিনকে থামাতে হবে, এইবারের জন্য নয়তো চিরতরে। রেহান বলে, সময় হলেই দেখা যাবে কে কাকে নিজের করে নেয়। থাকো, আসি ভাই। যাচ্ছিস যা, তবে মনে রাখিস তুই কিছুই করতে পারবি না। রেহান দ্রুত চলে আসে নিজের ফ্ল্যাটে। রেহানের মনে এখন বিভক্ত। রাইসা নাকি মাহিনকে সত্যিই প্রতিশোধ নিতে এসেছে, নাকি তারা নিজের কোনোভাবে সেই ছায়ার মধ্যে হারিয়ে গিয়েছে। কিন্তু এই প্রশ্নের উত্তর তখনই ধূলিসাৎ হয়। তিয়াতা ঢুকে পড়ে। রেহান আগে থেকেই সতর্ক ছিল, তাই পাল্টা আঘাত করে সে আতায়াতকে ধরতে সক্ষম হয়। তার নাম মিন্টু। রেহান একটা ঘুষি মেরে মিন্টুকে গাল ফাটিয়ে ফেলেছে। তারপর মিন্টু ছুরি গলায় ধরে রাখে রেহান। মিন্টু কান্না করে বলে, আমাকে ছেড়ে দাও রোহান ভাই, আমি আসলে নিজ ইচ্ছাতেই আসিনি, এখানে আমাকে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? মঈন ভাই বলেছে তোমাকে সরিয়ে দিতে হবে, আর সে আরও বলেছে ওই মেয়েটার ওপর নজর রাখতে, তাকেও সুযোগ বুঝে মেরে ফেলতে বলেছে। কোন মেয়ে? রাইসা মহসিন হকের মেয়ে। মিন্টুর মুখে রাইসার নাম শুনে রেহানের দম আটকে আসে। মিন্টুকে আরও কয়েকটা ঘুষি দিলে অজ্ঞান করে ফেলে। ওকে বাইরে রেখে এসে গোপনে ঘরে প্রবেশ করে রেহান। সে আবার তার পুরনো বন্দুক খুঁজে বের করে। দ্রুত ভরা, মরিচা ধরা, তবে এখনও এই পিস্তলের গরম সীসা কারো মাথা ভেদ করতে প্রস্তুত। রেহান মাহিনকে কল দেয়। দেখা করতে চাই এখনই। আয়, তবে পুরনো মিলে ঢাকা শহরে কিলার গ্যাং এ মিল আছে, নিশ্চয়ই তোর অজানা নয়। চলে আয় সেখানে, আমার মাল আসবে সেখানে আজ। মাহিন রেহানকে ডাকে। মাহিন চলে যায় সেখানে। রেহানও সেই রাতে আর একবার মিলে যায়। এইবার শেষ যুদ্ধের পরিকল্পনা নিয়েই বের হয় রেহান। ঢাকা শহরের আলো নিচে কদমতলী এলাকায় যেন একটি পটভূমি হয়ে দাঁড়িয়েছে। শেষ খেলাটা হবেই এখানে। জায়গাটা বেছে দিয়েছে মাহিন ভাই নিজেই। একটা পুরনো পরিত্যক্ত মিল, ব্রাজ গ্যারেজ। জায়গাটি এক সময় ডার্ক কিলার গ্যাংয়ের অস্ত্র চালানো প্রতিশিক্ষণের গোপন ঘাঁটি ছিল, এখন আবার জমে উঠেছে। মাহিন চাই একটা শেষ দৃশ্য, রেহান চাই শেষ মুক্তি। রেহান কালো শার্ট পরে, কোমরে অস্ত্র, কিন্তু মুখে আগে সেই উগ্রতা নেই। এটা প্রতিশোধের আগুন নয়, এটা এক আত্মসিদ্ধের যাত্রা শেষ পর্ব। রেহান জানে আজ যদি সে বাঁচে তবে রাইসার সামনে নির্লজ্জের মতো দাঁড়াবে না। আর যদি মরে তবে তার অতীত অন্তত তারই হাতে শেষ হবে। ভেতরে ঢুকে সে দেখে মাহিন অপেক্ষা করছে। বল, কেন ডেকেছিস? মায়ার কোনো দোষ ছিল না ভাই, আমি তাকে নিয়ে চলে আসতে পারতাম। তুমি তোমার মতো থাকতে সমস্যা হতো না। এটা বলতে এসেছিস? রাইসার কোনো দোষ নেই, তাকে কেন মারতে চাও? মিন্টুকে আমাকে মারার জন্য পাঠালে কেন? তাহলে তো সব জানি। জানি। আমি চাই না তোর সাথে কোনো মেয়ে জড়িয়ে থাক, তাহলে তুই গ্যাংয়ে পেতে পারি না। তুমি কাজটা ঠিক করলে না। করেছি, আর তোকে ফিরতে হবে গ্যাংয়ে। আমি আর ফিরছি না। তাহলে তুই মরবি। হ্যাঁ, যদি সেটাই হয় তবে শান্তিতে মরব, কারণ আমি আর মুখোশ পরে বাঁচতে পারবো না। কিন্তু মরার আগে আমার যে অনেক কাজ। রেহানের কথায় মাহিন হাসে, পরক্ষণে হাসে থামিয়ে বলে, তোকে আমি মেরেই ফেলবো।
তোর প্রতি দয়া দিয়ে কিছু হবে না। মাহিন ওর পিছনে থাকা লোকদের রেহানকে মারতে নির্দেশ দেয়। লোকগুলো ছুটে আসার আগেই মাহিন তার পিস্তল বের করে গুলি ছুটে যায় তাদের দিকে। মাহিন সেখানেই থেকে সরে আসে। আতর বারুদের গন্ধ বাতাসে ঘুরে বেড়ায়। রেহান দৌড়ে ছায়ার ভেতর, তার হাতে ফিসফিস করছে। প্রতিবার গুলি চালানোর পর তার কানে ভেসে আসে, তুমি যদি একটা জীবন নিতে পারো তবে নিজেকে কি বলবে তুমি, দার্শনিক না খুনি? মনে পড়ে যায় রাইসার প্রশ্ন। তবে রেহান থামে না। একে একে মাহিনের লোকদের মারতে থাকে। অনেকটা সময় গোলাগুলি চলে, কিন্তু মাহিন কোথায়? খুঁজতে খুঁজতে মেলের এক কোণে মাহিনকে পায়। এবার রেহান মাহিনের মুখোমুখি হয়। মাহিন গম্ভীর গলাতে বলে, মারবি আমাকে? তুই জানিস তুই কে? কে তোকে এ অবধি এনেছে? স্যাভেজ গ্যাংয়ের লিডার কে করেছে? জানি, সব জানি। আমি সেই মানুষ যে একদিন নিজেকে ঈশ্বর ভাবত, আর এখন জানে ঈশ্বরের হাতে রক্ত নয়, ক্ষমা থাকে। আমার বাবাকে যারা মেরে ফেলেছিল তাদেরকে তুমি মারতে সাহায্য করেছিলে, তাই তোমার কাছে এখনও কৃতজ্ঞ। তোমাকে সুযোগ দিলাম, যাও, চলে যাও এখান থেকে। মাহিন চলে যাবার প্রস্তুতি নেয়। রেহান বন্দুক ফেলে। মাহিন অবাক। মাহিন কিছু বলতে যাবে তখনই সেখানে পুলিশ আসে। সেই রাইসা জিকু আসে। রেহান বুঝতে পারে পুলিশ খবর পেয়েছে কিভাবে। রেহান থামে। দেয়ালের পাশে বসে পড়ে রেহান। তার বুক কাঁপে, তার চোখে জল। রক্ত দিয়ে সব হয় না, আত্মা ভাঙলে তার নির্মাণ হয় সময় নিয়ে। রাইসা কাছে আসে, আর কিছু বলে না, শুধু বসে থাকে রেহানের পাশে। দুটি মানুষ, একটা পুড়ে যাবার শহর, একটা জেগে ওঠা জীবন। তারপর রাইসা আর রেহান রাস্তার পাশে দাঁড়িয়ে। রেহান সিদ্ধান্ত নেয় রাইসাকে সে সব বলে দিবে। রেহান সোজাসুজি কিছু না বলে সে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে হারিয়েছো রাইসা? আমি একজনকে হারিয়েছি যাকে আমি চিনতেই পারিনি। সে ছিল আমার বাবা, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমি শুধু জানতাম সে একজন করুণ একাকী মানুষ। পরে জানতে পারি সে আসলে ন্যায় বিচারের জন্য লড়তো, আর কোনো এক অন্ধকার মানুষ তার জীবন কেড়ে নেয়। রেহান কাঁপে, কিন্তু নিজেকে ধরে রাখে। সে কিছু বলে না। সেই ঘাতক রেহান নিজেই ছিল। সেই রাতে গুলি চালিয়েছিল সে নিজ হাতে। তবে মাহসিনকে নয়, সে ফাঁকা গুলি করেছিল। দেখে রাইসার চোখে এখন আর আগুন নেই, আছে একটা ভাঙা বিশ্বাস, এক অনন্ত ক্লান্তি। তবুও সে জিজ্ঞেস করে না, তুমি কি জানো আমি কে? কখনো কখনো আমরা মানুষকে তাদের অপরাধ দিয়ে নয়, তাদের অনুশোচনা দিয়ে বিচার করি। তুমি এমন মানুষ রিহান, যার চোখে পাপের ছায়া আছে, কিন্তু হৃদয়ে আছে মুক্তির আকাঙ্ক্ষা। রেহান রাইসার হাত ধরে। রেহান গভীর রাতে রাইসাকে তার পুরনো ঘর দেখাতে নিয়ে আসে। এক পরিত্যক্ত বাড়ি, যেখানে একসময় গ্যাংয়ের অপারেশন চলতো। সে বলে, তোমাকে একটা সত্য বলবো, শুনে চলে যেতে পারো কিংবা থাকতে পারো। আমি সেই মানুষ যার গুলিতে তোমার বাবা মারা গিয়েছিল। রেখা চুপ করে যায়। পুরনো শরীর কাঁপে তার। তারপর বলে, আমি জানতাম, অনেক দিন ধরেই জানতাম। আমি প্রথম দিনই বুঝেছিলাম তুমি কে, কিন্তু আমি প্রতিশোধ নিতে আসিনি। আমি দেখতে চেয়েছিলাম খুনি একজন মানুষ হতে পারে কিনা। রেহান শ্বাস বন্ধ করে থাকে। আর আমি দেখেছি তুমি এখনো ঘুমাতে পারো না, তুমি এখনো ভয় পাও রক্ত দেখতে। তুমি একজন খুনি ছিলে, কিন্তু এখন তুমি আমার শিক্ষক, আমার প্রেমিক, আর সবচেয়ে কঠিন, তুমি আমার ক্ষমা পাওয়ার প্রার্থী। ঢাকার শহর বৃষ্টিতে ভিজছে। রায়সা জানালার ধারে দাঁড়িয়ে, কাপ হাতে চা ঠান্ডা হয়ে গিয়েছে অনেক আগেই। সেদিন রাতে মাহিন গ্রেপ্তার হয়েছিল অস্ত্রসহ। রেহানকে পুলিশ ধরেনি রায়সা আর জিকুকে জবানবন্দিতে। রায়সা জানে রেহান এখন আর আগের সেই মানুষ নয়। তবুও সে জানে না সে কিভাবে ক্ষমা করবে একজনকে যার অস্ত্রের ছায়ায় তার বাবা মারা গিয়েছিল। ক্ষমা কি একটি মুহূর্ত, নাকি একটি দীর্ঘ যাত্রা? একটা হৃদয় কতটা ভাঙলে সে অন্যের দিকে হাত বাড়াতে পারে? ভালোবাসা কি সবসময় ক্ষমা করে দিতে পারে? এই প্রশ্নগুলো রায়সার মাথার ভেতর গম গম করছে। কলেজে রেহান ছাত্ররা স্বাগত জানায়, কিন্তু রায়সা সে মুখোমুখি হয় না সহজে। ছুটির পর রেহান রায়সাকে বলে, তুমি যদি চাও আমি চলে যাব। আমি কাউকে আর কষ্ট দিতে চাই না। রায়সা চুপ। তার চোখে এখন অশ্রুর বদলে এক ধরনের স্পষ্টতা। সে ধীরে বলে, আমি জানি তুমি কে, আমি জানি তুমি কি ছিলে, কিন্তু আমি এখন যা দেখি তা হলো একজন মানুষ যে প্রতিদিন যুদ্ধ করে নিজের সাথে। আমার বাবা ছিল নির্দোষ, সে গ্যাংওয়ারের শিকার হয়েছিল। তুমি সরাসরি দায়ী ছিলে না, কিন্তু তুমি দাঁড়াও সেই ইতিহাসের পাশে। তবুও এভাবে হয়তো মুখে মেনে নিছো আমাকে, কিন্তু মনে তোমাকে দেখে আমার ঘৃণা হয় না, হয় ভয়।
ভয় হয় যে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। রেহানের চোখে বিস্ময়। সে বলতে চায় কিছু, কিন্তু গলা শুকিয়ে আসে। রাইসা বলে, ভালোবাসা হলো বেছে নেওয়া। আমি প্রতিদিন তোমায় বেছে নিতে চাই, যদি তুমি প্রতিদিন নিজেকে ছাড়াতে চাও। রেহান চুপচাপ চলে আসে রাইসার থেকে। বাড়িতে এসে সেই রাতে রেহান নিজের ডায়েরিতে লেখে, আমি একসময় ভেবেছিলাম ক্ষমা পাওয়া মানে মুক্তি। এখন বুঝি ক্ষমা দেওয়া মানে কাউকে মুক্ত করে দেওয়া নয়, নিজেকে মুক্ত করা। রাইসা কল দেয় রেহানকে। সে রাতে দুইজনের প্রতি ভালোবাসা অনুভব করে, না কোনো ফ্যান্টাসি নয়। শুরু হয় ভালোবাসার নতুন সূচনা। প্রতিদিন ভোরে একসঙ্গে হাঁটা, কখনো হাতে হাত নয়, চোখে চোখে ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, বর্তমানে একতরফা প্রচেষ্টা। তারা জানে যে কোনো দিন পুরনো ছায়া ফিরে আসতে পারে, কিন্তু এখন তারা দুজন একসাথে। তারা দুজন নিজের ভাঙা গল্পকে জোড়া লাগাতে চায় প্রেম দিয়ে, শিক্ষা দিয়ে এবং শুদ্ধ এক জীবন দিয়ে। ঢাকার আকাশ এখন অস্থির। মাহিন ভাই জেল থেকে পালিয়েছে, পুরো শহরে গুঞ্জন। পুরনো গ্যাং ফিরেছে নতুন নামে। কেউ জানে না মাহিন কোথায়, কেউ জানে না সে কি চায়। জিকুর মাধ্যমে রেহান খবরটা পেয়েছে, কিন্তু রেহান জানে মাহিন তাকে খুঁজবে, শুধু প্রতিশোধ নয়। তার ভিতরে সাবেজকে জাগিয়ে তুলতে চায় মাহিন। তবে মাহিন কিছুই করে না। দিন যায়, মাহিনের কথা ভুলে যায় রাইসা। রেহান আর রাইসা স্কুল ছুটির পর হেঁটে যাচ্ছে। এক সময় থেমে রাইসা বলে, তুমি কি এখনো নিজেকে খুনি ভাবো রেহান? না, আমি ভাবি আমি একজন শিক্ষক যে একসময় ভুল পথে ছিল। আর তুমি? আমি ভাবি তুমি আমার গল্পের সেই চরিত্র যাকে আমি একবার ঘৃণা করেছিলাম, এখন ভালোবাসি, কারণ তুমি প্রমাণ করেছো মানুষ বদলাতে পারে। নভেম্বরের হিম পড়া ভোর। রেহান দাঁড়িয়ে আছে কলেজের বাইরে, একটা চায়ের কাপ হাতে। মাথার ভেতর আজ ভারী লাগছে। কয়েকদিন ধরে একটা অজানা অস্থিরতা বুকের মধ্যে পাথরের মতো পড়ে আছে রেহানের। সে চায়ের শেষ চুমুক দিয়ে ভেবেই নিয়েছিল হয়তো শুধু স্ট্রেস, রাত জেগে পরিকল্পনা, এসবের জন্য এমন। ঠিক তখনই চোখের পড়ে গাড়ির উইন্ডো সিটে আঁচড় কাটা কিছু অক্ষর। ছায়া মরেনি, সে শুধু অন্য নামে ফিরে এসেছে। রেহান হিম শীতল হয়ে যায়। সেই লেখার নিচে খুব সূক্ষ্ম খোদাই করা একটা চিহ্ন এবং অক্ষর। চিহ্নটি একটা কালো পাখির ডানা আর তার প্রাক্তন গ্যাং। কালো ডানা ব্রাদারহুড এর প্রতীক। অসম্ভব। রেহান ফিসফিস করে। এই গ্যাং ছিন্ন হয়েছিল বহু বছর আগে। জীবনে শুরুতে মাহিন না জানিয়ে রেহান এই গ্যাং বানিয়েছিল, যার নাম ছিল ডার্ক ব্রাদারহুড। কিন্তু সেটা রেহান নিজেই ধ্বংস করে দেয়। যারা বেঁচে ছিল তারা জেল থেকে বা পালিয়ে বিদেশে। কেউ কেউ তারা রেহানের হাতেই মারা গিয়েছিল। তবে কে এটা করলো এবং কেন? এখন রেহান প্রথমে কাউকে কিছু না বলার সিদ্ধান্ত নেয়, কিন্তু কলেজে ঢুকে সে দেখে রাইসা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার চোখ লাল, ঘুমাওনি তাই না? রেহান হাসে। না, কিছু রিপোর্ট শেষ করছিলাম। তুমি আজকাল খুব চুপচাপ। আমি চিনি না এমন একজন দাঁড়িয়ে আছে আমার সামনে। রাইসা থেমে যায়, একটু পর বলে, তুমি এখনো অতীত থেকে পালিয়ে বেড়াও রেহান, কিন্তু মনে রেখো অতীতের ছায়া পালায় না, তারা অপেক্ষা করে। এই কথাটাই যেন বিদ্যুৎ খেলে দেয় রেহানের শরীরে। হঠাৎ রাইসা এমন করে কেন কথা বলল? সে রাতে রেহান বাড়ি ফিরে তার পুরনো আলমারির নিচে থেকে একটা সিন্দুক বের করে। সেখানে সে একসময় সব লুকিয়ে রাখতো, অস্ত্র, নগদ টাকা, চিঠি, স্মৃতি। আজ এত বছর পর সেই সিন্দুকটা আবার খুলছে। একটা সাদা খাম বেরিয়ে আসে, তাতে শুধু একটা অক্ষর লেখা, আর খামের ভিতর শুধু একটাই ছবি। ছবিটা রেহানের পুরনো দলের 7 সদস্যের, যাদের মধ্যে 4 জন এখন মৃত, 3 জন বেঁচে আছে। সে জানতো না ছবির পেছনে লেখা, তারা ফিরে এসেছে, কিন্তু এবার শিকারী তুমি নও, তুমি শিকার। পরদিন স্কুলে যাওয়ার পথে একটা বাইক অনেকক্ষণ ধরে রেহানের গাড়িকে অনুসরণ করে। ঘাড় হলেই বাইকটা সরে যায়। আরও 2বার তার পেছনে সেই একই পাখির চিহ্ন দেখে। কে লোক? সে এখন নিশ্চিত তার পুরনো শত্রুরা বেঁচে আছে এবং তারা তাকে টার্গেট করছে। কিন্তু কেন? সে তো সব ছেড়ে দিয়েছে। কি এটাই তাদের আসল অভিমান? রাত 12টার সময় রেহানের ফোনে একটা অজানা নাম্বার থেকে বার্তা আসে। কলেজ শুধু ক্লাসরুম না ভাই, ওটা তোমার নতুন পরিবার। দেখো কতটা রক্ষা করতে পারো। যারা অন্ধকার থেকে পালায় তাদের জন্য অন্ধকারই পথ দেখায়। সঙ্গে একটা ভিডিও ক্লিপ। একজন ছাত্রের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একজন মুখ ঢাকা লোক। রেহানের হাত থেকে ফোনটা ফেলে দেয়। তার বুকের ভেতর আগুন জ্বলে ওঠে, কিন্তু এবার সেটা প্রতিশোধের আগুন নয়, বরং সুরক্ষার আগুন। রেহান মোবাইল হাতে নিয়ে দরজার দিকে ছুটে যায়। ভোর 3টা। ঢাকা তখন ঘুমিয়ে। তার গাড়ির হর্নে জেগে ওঠে রাতের স্তব্ধতা ছিঁড়ে। সে গিয়ে পৌঁছায় ছাত্র রিদওয়ানের বাড়িতে।
এই ক্লাসে প্রথম বর্ষের ছেলেটা কলেজে বরাবরই শান্ত, চোখে স্বপ্ন। ভিডিওটিতে গেটের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা তখন আর নেই, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখা যায় সে কেবল দাঁড়িয়ে ছিল, একটা কাগজ ফেলে গেছে। রেহান খুশি থাকে কাগজটা হাতে নিয়ে দেখে কাগজে লেখা, তুমি এখন শিক্ষক, তাই নয়। ছাত্র যদি হারায় তুমি কি শেখাবে? রেহানের শ্বাস বন্ধ হয়ে আসে। এই যুদ্ধটা আগের মতো নয়, এবার তার অস্ত্র বই, তার লক্ষ্য শিক্ষার্থীরা। পরদিন রাইসা রেহানকে জেরা করে, তুমি রাত 3টার কোথায় গিয়েছিলে? আমি দেখেছিলাম তুমি গাড়ি নিয়ে বের হয়েছিলে, পাশের ফ্ল্যাট থেকে দেখা যায় সব। রেহান চুপ। রাইসা বলে, তুমি সত্যি বলো, না হয় আমি চলে যাব। আমি আর একটা অজানা আগুনে পুড়তে চাই না। রেহান একবার দম নেয়, তারপর বলে, আমি কাউকে খুঁজছি যারা আমাদের সবাইকে ধ্বংস করতে চায়, আর আমি এবার পালাবো না রাইসা, কিন্তু তোমাকে জড়াতে চাই না। রাইসা থমকে যায়। তুমি ভুলে গেছো আমি একজন শিক্ষিকা, শত্রুর চেয়েও শক্তিশালী আমার দায়িত্ব। আমি থাকবো, কিন্তু এবার আমাকে আগুনের পাশে রাখো, ছায়ার পেছনে নয়। রেহান খুঁজতে শুরু করে মাহিনকে। সবকিছু মাহিন করতে নয় কি? মাহিনকে সব দিকে খোঁজা করলেও পাওয়া যায় না। মাহিন নিখোঁজ। একমাত্র সুর তো পুরনো গোপন মিটিং প্লেস, মিরপুরের সাদা ঘর, যেখানে এক সময় তারা অস্ত্র চালানো শিখত। সেখানে রেহান সেখানে যায়। ঘরের দেওয়ালে লেখা, ফিনিক্স ফিরে এসেছে। রেহানের বুকটা ধসে পড়ে। ফিনিক্স অর্থাৎ সেই আততায়ী, সে ছিল তার ছায়া, তার হাত। এখন সে কিভাবে ফিরে এসেছে? ডার্ক গ্যাং এর নেতা এখন ফিনিক্স। রেহান এক গোপন পরিকল্পনা নেয়। স্কুল, শিক্ষক, স্টাফদের নিয়ে গঠন করে ছাত্র রক্ষা ইউনিট। এটা সরকারি অনুমোদিত নয়, কিন্তু সে জানে সময় নেই। রাইসা এতে নেতৃত্ব দেয়। মাহি হিসাব বিভাগের নারী, ক্যামেরা স্থাপন করে কলেজ জুড়ে। একজন পরিচ্ছন্ন কর্মী আসলে সাবেক গোয়েন্দা, তাকেও যুক্ত করে সে। সবাই মনে করে রেহান শুধু একজন শিক্ষক, কিন্তু আসলে এই মানুষটা একটা শত্রু সাম্রাজ্যের বিরুদ্ধে একটা লড়তে যাচ্ছে। পরের রাতে আবার বার্তা আসে রেহানের কাছে, তুমি যতই বন্দোবস্ত করো, যুদ্ধ তো ভেতরের। একটা ছাত্র হারালেই তুমি ভেঙে পড়বে, এই তো তোমার দুর্বলতা ভাই। সাথে একটা নাম, আরিয়ান খান। এই নামটা কাঁপিয়ে দেয় রেহানকে। আরিয়ান ছিল মাহিনের ছোট ভাই, রেহানের সাথে প্রায় সময় থাকতো। ছোটবেলায় গ্যাং যুদ্ধে নিহত হয়েছিল, কিন্তু পরদিন এক ছবি আসে রেহানের ইমেলে। একজন কিশোর, হুবহু আরিয়ানের মতো দেখতে, স্কুল ইউনিফর্ম, নাম আরিয়ান রেজা। সেই স্কুলেই পড়ে, ক্লাস 9-এ। সে নিহত হয়েছে, মুখটা থেতলে আছে। রেহান ধীরে বসে। সে কে এই কিশোর? সে কি সত্যি আরিয়ান, নাকি কোনো গেমের অংশ? রেহান বিড়বিড় করে বলে, অন্ধকার সবসময় ভিন্ন মুখে ফিরে আসে, কিন্তু তার চোখে থাকে একই আগুন। কলেজে অফিস করে বসে রেহান। টেবিলের সামনে বসে আছে সেই কিশোর আরিয়ান রেজা। তার ঠোঁটে কেমন যেন ব্যঙ্গ, চোখে সেই পরিচিত তীক্ষ্ণ দৃষ্টি। হঠাৎ সে এসেছে। স্যার, আপনি এতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছেন কেন এমনভাবে? রেহান হঠাৎ নিজেকে স্থির করে নেয়। তোমার নাম আগে কোথাও শুনেছি। ছেলেটা মুচকি এসে বলে, নাম তো অনেকেই শুনে স্যার, সবাই গল্প জানে না, আসল গল্প। এই একটা বাক্য রেহানের মনে ঝড় তোলে। এটা কেবল কাকতালীয় নয়, এই ছেলেটা কেউ তৈরি করেই পাঠিয়েছে। কিন্তু কে? এসেছিলাম দেখতে, দেখা করে ভালো লাগলো, হুট করে আসলাম। ভালো থাকবেন স্যার, উঠি এখন। আরিয়ান চলে যায় কথাগুলো বলে। রাইসা আছে রেহানের কাছে। রাইসা রেহানের মুখ থেকে বুঝে ফেলে কিছু একটা চলছে। সে রেহানকে বলে, তুমি যদি এখনও আমাকে বিশ্বাস না করো, তাহলে এই যুদ্ধ তুমি একা হেরে যাবে। রেহান এবার সব খুলে বলে রাইসাকে। পুরনো গ্যাং, কালো ডানা, ব্রাদারহুড, মাহিন, ফিনিক্স, আরিয়ান এবং এই নতুন হুমকি। রাইসা সব শুনে কিছু সময় চুপ থাকে, তারপর ধীরে বলে, আমার এক বন্ধুর ভাই ডিবিতে কাজ করে। আমি চেষ্টা করব এই আরিয়ান রেজাকে, তার পেছনের পরিবার কি, সব খুঁজে বের করতে। আরিয়ান তো মাহিনের ভাই, তবে সে মারা গিয়েছিল জানি। হুবহু দেখতে ব্যক্তি কিভাবে বেঁচে ফেরে? রাইসা চুপ করে থাকে, তারপর বলে, তাহলে তাকে তোমার ছায়া বানাতে দিও না, আলোর দিকে টেনে আনো। সন্ধ্যা। রেহান একা বসে বাড়িতে। হঠাৎ করেই দরজায় কর্কশ আওয়াজ, একটা ছোট্ট নোট। তোমার হাতে একবার আগুন ছিল, সেই আগুন আমাদের হাতে। মনে করো ফিনিক্স কখনো পড়ে না, সে জন্মায় বারবার। রেহান জানে সব ফুরিয়ে আসছে। সে চোখ বন্ধ করে, পুরনো জীবনের সব স্মৃতি একত্র করে একটা পরিকল্পনা শুরু করে। ওইদিকে রাইসা তার ডিবি বন্ধুর সাহায্যে অবশেষে মাহিনের খোঁজ মেলে। এখন তেজওয়ানের একটি বস্তিতে থাকে, নিজের পরিচয় পাল্টে। কিন্তু দেখা করতে গিয়ে রেহান চমকে যায়। মাহিন হুইল চেয়ারে, ডান পা নেই। তুই
তো বেঁচে আছিস। জেল থেকে পালানোর পর কোথায় ছিলি? মাহিন শুকনো হাসি দেয়। বেঁচে থাকা আর জীবিত থাকা এক জিনিস না রেহান। আমি জানি তুই আমাকে খুঁজে বের করবি। ফিনিক্সকে? আমার ভাই সে আসলে মরে নাই, সে ফিনিক্স নামেই ফিরে এসেছে। সে একটা সময় তাকে সরিয়ে গ্যাং লিডার হতে চেয়েছিল, কিন্তু আমি তোকে বেশি গুরুত্ব দিতাম না বলে সে এটা মেনে নিতে পারেনি। গ্যাং থেকে চলে যায়, মরার নাটক করে, ফিরে এসে আমাকে জেল থেকে পালানোর ব্যবস্থা করে আমাকে ধরে তোর খোঁজ নেয়। সে আমার পা কেটে ফেলেছে একটা। সে লিডার হতে চায়। ওর বিশ্বাস তুই বেঁচে থাকলে সে কখনো লিডার হতে পারবে না। রেহানের মস্তিষ্ক শব্দগুলো ঘুরে ফিরে বাজে। আরিয়ান আমার ভাই ফিনিক্স, তবে এটা কিভাবে সম্ভব? রেহান কলেজে ফিরে আসে, অফিসে বসে, তখনই সামনে এসে দাঁড়ায় এক ছায়া, হুডি পরা, মুখ ঢাকা, কিন্তু চোখে সেই পরিচিত আলো। রোহন ভাই, নিজের ভাই বলে ডাকতাম তোমাকে, চিনতে পেরেছো? রেহান স্তব্ধ হয়ে যায়। ধীরে ধীরে হুড নামিয়ে দেয় ছেলেটা। তার মুখে পুরনো সেই দাগ, কপালের বাঁদিকের চিহ্ন, যেটা রেহানের জন্যই হয়েছিল, আরিয়ান না, ফিনিক্স নিজে। তুই তো মরেছিনি না ভাই? মাহিন আর তোমরা আমাকে মারতে চেয়েছিলে। আমি এক নেতার মেয়েকে ধর্ষণ করেছিলাম বলে পরে পালিয়ে যায়। আমি তো শুধু প্রতিশোধ নিতে এসেছি। চলে যা আরিয়ান, তুই ভালো করেই জানিস আমি কি করতে পারি। চাকরি, পরিচয়, প্রেম সব হারাতে পারি। ফিনিক্স মুচকি এসে বলে, তাহলেই খেলা শুরু হোক ভাই। তারপর প্রতিশোধ যখন আত্মার রং ধারণ করে তখন সত্য আর মিথ্যের রেখা মুছে যায়। আরিয়ান কথাটা বলে সেখান থেকে চলে যায়। ঢাকার শহর, কলেজের মাঠে ছাত্রছাত্রীরা সারিবদ্ধ হয়ে জাতীয় সঙ্গীত গাইছে, কিন্তু হঠাৎ এক বিস্ফোরণ। স্কুলের দক্ষিণ দিকে পুরাতন ভবনে আগুন জ্বলছে। একটা বোম ব্লাস্ট হয়েছে। আগুন এত দ্রুত ছড়ায় যে এক মুহূর্তে গোটা ভবন ধোঁয়ায় ভরে যায়। রেহান দৌড়ে আসে রাইসার সাথে। ছাত্রদের বের করে আনে, শিক্ষকরা চিৎকার করছে, কিন্তু এই বিশৃঙ্খলের মধ্যে রেহানের চোখ খোঁজে আরিয়ান রেজা কোথায়। সে জানে এটা কেবল একটি অগ্নিকাণ্ড নয়, এটা ফিনিক্সের অগ্নি পরীক্ষা। ফায়ার সার্ভিস আসার পর রেহান ঢুকে পড়ে ভেতরে। পুরাতন লাইব্রেরির এক অংশে কিছু পড়েনি। সেখানে একটা কাঠের বোর্ডে পেরেক দিয়ে আটকানো একটা কাগজ। আগুন বইতে শুরু করেছে। এবার বেছে নাও, ছাত্র না ভাই। সুযোগ দিলাম, বেঁচে যাবে যদি তুমি গ্যাংয়ে ফিরে আসো। এত বড় ধ্বংসের পেছনের উদ্দেশ্য একটাই, রেহানকে দলে ফেরানো। রাইসা এবার নীরব থাকে না। সে রেহানকে বলে, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার থেকে সবকিছু লুকিয়ে রাখো। তোমার এই যুদ্ধে আমিও আছি, তুমি একা না। রেহান ধীরে ধীরে নরম হয়, বলে, তুমি জানো না আমি কেমন আগুন থেকে উঠে এসেছি। যদি সেই ছাই আমার হাতে লেগে যায়, তোমার স্বপ্ন পুড়ে যাবে। তুমি আগুন, তাহলে আমি হব সে বৃষ্টি যা তোমাকে না নিভিয়ে শান্ত করে। মাথা ঠান্ডা করো, আমাদের ভাবতে হবে অনেক কিছু। চলো এখন। রেহান ঘরে ফিরে দেখে একটা পেনড্রাইভ টেবিলে রাখা। চাকু চালু করতেই একটা ভিডিও। ফিনিক্স একটা মাস্ক পরে দাঁড়িয়ে, পেছনে কয়েকজন স্কুল ছাত্র বাধা অবস্থায়। রেহান ভেবেছিল মাহিন জেলে যাবার পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক নেই। কেউ না কেউ আবার ফিরে আসছে। আরিয়ান ভিডিওতে রেহানের উদ্দেশ্যে বলে, দেখো ভাই, আমি সব কিছু ধ্বংস করতে পারি। নিজের ভাইকে মেরে ফেলেছি। শালা, ও তোমাকে আমার থেকে বেশি কাছে রাখতো, আমিও তো তোমার কাছে থাকতাম। কখনো তোমরা মূল্য দাওনি। এর সব বিজনেস, টাকা, প্রপার্টি সব আমার লাগতো, কিন্তু পেতাম না। তোমাকে হয় আমাকে আগের মতো সব এনে দিতে হবে, নয়তো এই ছেলেরা বাঁচবে না। কি করবে বলো? সময় আগামী শুক্রবার রাত 8টা, স্থান পুরনো কারখানার টঙ্গী। রেহানের বুক কেঁপে ওঠে। সে জানে পুরনো রূপে অথবা শিখতে হবে একেবারে নতুন যুদ্ধের ধরন। রেহান জিকুকে কাছে আসে, দেখতে পায় জিকু মরে গেছে। তার লাশ ওই চায়ের দোকানের ভেতরেই পড়ে আছে। জিকুর কাছে আসবে রেহান, সেটা আরিয়ান জানতে পারে। রেহানকে সব দিক দিয়েই দুর্বল করে দিচ্ছে। তাকে কি এবার কাছের লোকের পালা? রেহান বুকটা কেঁপে ওঠে রাইসার কথা ভেবে, কারণ রাইসা ছাড়া তো আর ওর কাছের কেউ নেই। জিকুর চায়ের দোকান থেকে বের হয় রেহান, রাইসাকে কল দেয়। রাইসা ফোন বেজে চলেছে, কিন্তু রিসিভ হয় না। রেহান পাগল হয়ে যায়। পরিচিত সবার কাছে কল করে, কিন্তু রাইসার কোনো খোঁজই মিলল না। রেহান দৌড়ে আসে রাইসার ফ্ল্যাটে। রাইসা নেই। রাইসার রুমে দরজা ভাঙা, দেয়ালের গুলি চালানোর দাগ। রাইসার রুম এলোমেলো, মেঝেতে রক্তের দাগ। রেহান টেবিলের দিকে তাকায়, একটা চিঠি পড়ে আছে সেখানে। রেহান, রাইসাকে খুঁজছো নাকি রেহান ভাই? কাউকে তো তুমি বাঁচাতে পারবে না।
তুমি তো দুর্বল এখন। মেয়ে মানুষের সাথে থাকলে দুর্বল হয় পুরুষটা। তুমি তো গ্যাংস্টার ছেলে, ভয় পাচ্ছ নাকি? রাইসা আমার কাছে, মালটা অনেক সুন্দর। তাকে নিতে হলে আমার কাছে চলে এসো, কারণ খেলা এখন শেষ ধাপে। সে এখন আমার কাছে। যে ঠিকানা দিয়েছি চলে আসো জলদি। তুমি যদি সত্যি তাকে ভালোবাসো তবে ফিরে আসো। শেষ খেলাটা খেলতে হবে, ফিনিক্স। রেহানের যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। রেহান নিজেকে সামলায়, বিছানায় বসে সে। রেহান মা বাবার সাথেই থাকতো। গরিব হলেও সুন্দর একটা বাড়িতে থাকতো ওরা। রেহানের বাবা মারা যায় ছাত্রলীগের মাস্তানের হাতে। রেহান সেদিন চুপ করে তার বাবার লাশ দেখেছিল। মনের ভিতর জমার রাগ, হিংসা আর প্রতিশোধের নেশা। খাবার পেত না ঠিক মতো, স্কুলে যেতে পারতো না। তার মা একদিন এক বাড়িতে পড়াতে গিয়ে রাতে ফেরেনি। রেহান জানতে চায় তার মায়ের কি হয়েছে। জানতে পারে মাহিন যে নেতার সাথে আগে মিশত সেই নেতা রেহানের মাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। রেহান যেন পাগল হয়ে যায়, কি করবে সে বুঝতে পারে না। এদিকে খাবারের চিন্তা আর একদিকে বেঁচে থাকার কষ্ট। রেহানের না পেরে দোকান থেকে রুটি চুরি করে দৌড়ে পালায়। দোকানদার যখনই ধরবে তখনই মাহিন আসে সেখানে। মাহিন রেহানকে বলে, কি ব্যাপার, রুটি চুরি করছিস কেন? পেটে ক্ষুধা, বেঁচে থাকার নেশা। আমার সাথে যাবি? তোর মাকে যে মেরেছে আমি তার কথা জানি, চল তোকে তৈরি করি। এরপর মাহিনের সাথে যুক্ত হয়ে যায় রেহান। ধীরে ধীরে মাহিনের সব কাজে রেহান থাকতে শুরু করে। মাহিনের সাহায্যে তার মা বাবার খুনিকে মারে রেহান, যেখানে আরিয়ানে রেহানের সাথেই ছিল। ডিকু আর আরিয়ানের হয় রেহানের কাঠের লোক। আরিয়ান চাইতো রেহানের মত। মূলত রায়সার বাবাকে মাহিন আর আরিয়ানের সামনেই মেরেছে। এই কাজে রেহান করতো না, সে কাজ করতো আরিয়ান। কিন্তু আরিয়ান তবুও মাহিনের কাছে বা মাহিনের পর তাকে সবাই বস বলবে এটা হতে পারছিল না। মাহিন রেহানকে বেশি প্রাধান্য দিয়েছে, ফলে আরিয়ানের মনে জমে বিশাল এক প্রতিশোধের রাগ। এরপর আসলো মায়া। মায়ের সাথে রেহানের মেলামেশা বাড়ে। মায়া মূলত মহসিনের অধীনে কাজ করত, যেটা মাহিন জানতে পারে। মাহিন মায়াকে সরাতে চায়, রেহানকে সেটা বলে, কিন্তু রেহান করবে করবে করে কাজটা করতো না। পরে আরিয়ান গিয়ে রেহানের প্রথম প্রেমিককে মেরে ফেলে। আরিয়ানকে বাঁচাতে মাহিন নিজেই তার দোষ কাঁধে নেয়। মায়া মরে যাওয়ার পর রেহান সেখান থেকে চলে আসে, কিন্তু ফেলে আসে কিছু জঘন্য স্মৃতি। সেখানে জড়িয়ে ছিল রায়সা। রেহানকে খুঁজতেই রায়সা চলে আসে এই শহরে। দুজনের কলেজে চাকরি নেয়, কিন্তু রেহানের অতীত তো পিছু ছাড়ে না। মাহিন আরিয়ান সবাই এসেছে আবার রেহানের জীবনে। রাত 8টা, পুরনো কারখানা। ঢাকার এক কোণে এক জায়গায় আজ পরিণত কেন্দ্র। রেহান নিজেকে তৈরি করেছে আগের রূপে। কোমরে পিস্তল আর ছুরি। নিজেকে কালো কাপড়ে ঢেকে নেয় রেহান। বাড়ি থেকে বের হয় রেহান, চলে আসে কারখানায়। ভেতরে দেখা যায় ফিনিক্স দাঁড়িয়ে, মুখে সেই চিরচেনার ঠান্ডা হাসি আরিয়ানের পিছনে কয়েকজন স্টুডেন্ট আর আছে রায়সা। সবাইকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। রেহানকে দেখেই আরিয়ান বলল, বড় ভাই তুমি আসবে আমি জানতাম। আমি কবে থেকেই তোর জন্য অপেক্ষা করছি। অপশান দুইটা, হয় আমার রাজ্যে তুমি ফিরে এসো, না হয় সোজা উপরে। আমি এখানে সমাধান করতে এসেছি, ওদেরকে ছেড়ে দে। এত সহজে কেন পালালে? গ্যাং ছেড়ে চলে আসলে না কেন তুমি? প্রয়োজন ছিল। ভালো থাকার জন্য নাকি? কিন্তু তুই কি নিজেকে ক্ষমা করেছিস? কত পাপ করেছিস তুই? রেহান চিৎকার করে বলে, তুই নিজেকে সামলে রাখতে পারিসনি, তোর লোভ বেড়ে গিয়েছিল। তুই প্রতিশোধ নিতে গিয়ে নিজের ছায়াকে জীবন্ত করে তুলেছিস। ফিনিক্স ধীরে এগিয়ে আসে রেহানের দিকে। আমি এখন ছোট নই, আমি পিছু হটতে শিখিনি। আমাদের শেষ যুদ্ধে দেখা হোক। রেহান চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্ধকার রাতটা গভীর হয়। নিশাচর খাদকদের সংখ্যা বাড়ে। রাতের স্রোত ছড়িয়ে যায় চারপাশে। সাবধানে এমন একটা অন্ধকার জায়গাতেই রেহান প্রথম হাতে অস্ত্র ধরেছিল। এমন বিভৎস কোনো জায়গাতে সে গুলি করেছিল কত মানুষকে। এবং আজ ঠিক এমন একটি জায়গাতেই তার প্রেমিকা বন্দী। ভেতরে ঢুকতেই রেহান দেখে চারপাশে ছড়িয়ে আছে পুরনো মুখ। সবাই একসময় তার ভাই ছিল, তার সহকারী ছিল, কিন্তু আজ তারা সবাই রেহানের শত্রু। সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। এখন শুধু গ্যাং লিডার নয়, একজন রাজনৈতিক প্রতিপত্তির প্রতীক হয়েছে সে। মূলত মাহিন নয়, আরিয়ানি লিডেই চলছে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড। আরিয়ানি মাহিনকে রেহানের কাছে পাঠিয়েছিল। রেহান ভাই, তোমাকে আবারও বলছি, যা করবে ভেবে সিদ্ধান্ত নেবে। আমি জানি তুমি হিংস্র একজন। তুমি দুর্বল হয়ে পড়েছ, কারণ প্রেম আমাদের দুর্বল করে তোলে। রেহান চোখ পড়ে রায়সার দিকে। সে বন্ধী, হাত বাঁধা, মুখটাতেও টেপ লাগিয়ে রেখেছে, তবে চোখ খোলা। রেহানের দিকেই তাকিয়ে আছে। রায়সার চোখে ভয় নেই,
আছে গভীর বিশ্বাস যেন রেহান তাদের সবাইকে হারিয়ে তাকে এইখান থেকে নিয়ে ছাড়িয়ে যাবে। আরিয়ানের হাতে পিস্তল নেই। রায়সার দিকে একবার ধরে মুচকি হাসলো, তারপর বলে, আমি তোমাকে আবার কাজে নিতে চাই। আমার হয়ে তুমি কাজ করবে। আমার মতো একজন ঠান্ডা মাথার মানুষ আমার দরকার। তোমাকে আনার জন্য মাহিনকেই শহরে ডেকেছিল, পারেনি, সে চলে যায়। আমার ভয় হয় সেদিন যদি সব পুলিশদের বলে দেয়, তাই ওকে ছাড়িয়ে এনে গুম করে ফেলি। শহরের নোংরা রাজনীতিতে এখন একজন ছায়া মানুষ দরকার। তুই কাজ করবি আমার হয়ে। আমি তোকে সব ফিরিয়ে দেবো, ক্ষমতা, টাকা পয়সা, নতুন পরিচয়। শুধু একটা কাজ করতে হবে। আমার পরিচয় কেউ জানে না, জানতো, মেরে ফেলেছি। রাইসা জানে, তাকেও মেরে ফেলবো। তুমি যদি আমার না হয়ে কাজ করো, তোমাকেও মেরে ফেলবো। তুমি যদি এক হয়ে কাজ করো, আমাদের দুজনেই রাজা হওয়া সম্ভব। এক মুহূর্তের জন্য সবার নিঃশ্বাস আটকে যায় রেহানের। রায়সা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রেহানের দিকে। রেহান ধীরে ধীরে রায়সার দিকে হাঁটে যায়। রেহান বলে, বেশ, আমি রাইসাকে মারবো। চল গ্যাং তৈরি করি আবার। গুড, আসো, রাইসাকে মারো তুমি আগে। রেহান এগিয়ে আসে, তখনও রায়সা ভয় পায় না। রেহানের কাছে এসে তারপরে পকেট থেকে একটা ছুরি বের করে। সবাই থেমে যায়। রায়সার চোখে পানি এসে যায়, কিন্তু সে বলে না, না করো। সে শুধু চেয়ে থাকে রেহানের দিকে। হয়তো এবার সব শেষ, রেহান আবার আরিয়ানের সাথে মিশে যাবে, কিন্তু না। রেহান ছুরিটা রায়সার বাঁধা দড়িতে বসিয়ে কেটে ফেলে। দড়ি কাটা শেষ হলে রায়সার গলার ছুরি ধরে রেহান, তারপর আস্তে আস্তে রায়সাকে তোলে। আরিয়ান কিছুটা কাছে যায়। রেহান বলে, আমি তোদের মতো না আরিয়ান, আমি খুনি ছিলাম, কিন্তু এখন আমি মুক্তি খুঁজছি। আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি নিজেকে ক্ষমা করতে এসেছি। আর আমি কোনোভাবেই এই মেয়েকে আবার হারাবো না। দরকার হলে আমি তোদেরকে বরবাদ করব, কিন্তু রাইসাকে হারিয়ে নয়। আরিয়ান রেগে যায়। সে ক্ষিপ্ত হয়ে ওঠে, চিৎকার করে রেহানকে বলে, তুই তো মরে গেছিস রোহান। তুই ভালো হতে চাস, এই শহরকে ভালো রাখতে চাস। তোর প্রেম, তোর অনুশোচনা সব ভূতের গল্প, সেটা আমি বাস্তবে হতে দেব না। আরিয়ান পিস্তল বের করে রায়সার দিকে তাক করে। রেহান রায়সাকে ছেড়ে দেয়। রেহান তার কোমর থেকে পিস্তল বের করে আরিয়ানের দিকে ধরলো। আরিয়ানও ধরলো রেহানের দিকে। আরিয়ান বলে, আজকে সবাইকে আমি মেরে ফেলবো। বয়েস। তখনই গোডাউনের পেছন থেকে দরজা ভেঙে 4 জন ছেলে প্রবেশ করে। রেহানের কাছের লোক ওরা। আরিয়ানের লোকদের মারতে থাকে। আরিয়ানও দেরি করে না, সাথে সাথে গুলি চালায়। আর গুলিটা এসে সোজা রেহানের হাতের কবজির উপরে লাগে। রেহান ছিটকে পড়ে যাবে, এমন সময় আরেকটা গুলা ঠ্যাং করে গুলি চালালো। একজন পড়ে যায়। কয়েক সেকেন্ডে কারোর কিছু বুঝে ওঠার সুযোগ হয় না। হঠাৎ আরিয়ান মাটিতে পড়ে গেছে, কিন্তু রেহান তো গুলি করেনি। গুলিটা এসেছে রেহানের পেছন থেকে। রেহান ঘুরে তাকাতেই দেখতে পায় রায়সা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। গুলিটা রায়সা নিজেই চালিয়েছে। রায়সা কাঁদছে, তার হাত কাঁপছে। রোহ দৌড়ে রেহানের কাছে আসে। রেহান অবাক হয়, এই মেয়ে এখন তার মতোই হয়ে গেছে। রেহানকে সে ফিসফিস করে বলে, আমি মারতে চাইনি, আমি মাফ করতে চেয়েছিলাম রেহান, কিন্তু ভালোবাসা কখনো কখনো আমাদের অন্যরকম স্বীকারোক্তি দেয়। আমি জানতাম একদিন আমাকেও তোমার মতো খুনি হতে হবে, যেন বুঝতে পারি তুমি কতটা পালাতে চেয়েছিলে সেই জীবন থেকে। আমাকেও সেটা হতে হলো। আমি মেরেছি আরিয়ানকে। রেহান এগিয়ে আসে বুকের কাছে, এক হাত দিয়ে রায়সাকে জড়িয়ে ধরে। তুমি আমাকে মুক্ত করেছো রাইসা। এখন আমি জানি পাপী হওয়াটা সমস্যা নয়, সমস্যা হলো পাপ থেকে পালিয়ে বাঁচতে চাওয়া। আমাদের বাঁচতে হলে তার মুখোমুখি হতে হবে। কিন্তু কোনো কিন্তু না, আমরা এবার একসাথে বাঁচবো। চলো সব একসাথে শেষ করি। ওরা দুজন কারখানা থেকে বের হয়ে যায়। সেখানে পুলিশ এসেছে। রেহান এবং রায়সা নিজেদের হাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশ ওদেরকে নিয়ে যায়। তারা বলে পুরো গ্যাংয়ের ইতিহাস, সব কিছু তারা ক্লিয়ার করে দেয়। রেহান তার অপরাধ স্বীকার করে, কিন্তু পুলিশ বুঝে এই লোক পালিয়ে বাঁচতে চায়নি, সংশোধ চেয়েছে, নিজেকে শুদ্ধ করতে চেয়েছে। আদালতে রেহানকে কারাদণ্ড দেয়, তবে সাক্ষ্য, সহযোগিতা ও অনুশোচনার ভিত্তিতে সাজা হয় হাস্যপ্রাপ্ত। 2 বছরের জেল হয় রেহানের। রায়সারও হয় 2 বছর পর। ঢাকার বাইরে একটা ছোট্ট কলেজের মাঠ। একজন মানুষ যার চোখে এখনো ক্লান্তি, তবু তার ঠোঁটে এক আশ্চর্যজনক শান্তির হাসি। তার নাম এখন রেহান স্যার। সে সমাজের পথ হারা ছেলেদের শেখায় ভালো মন্দের মানুষের গায়ে লেখা থাকে না। তোমাদের সিদ্ধান্তই তোমাদের পরিচয় গড়ে তোলে। পেছনে এসে দাঁড়ায় একজন নারী, সে হলো রায়সা। সে বলে, আজ কলেজের নবীন বরণ তো, তোমার বক্তৃতা আমি শুনতে এসেছি স্যার। চলেন চলেন, বক্তৃতা দেবেন। রেহান তাকায়। রায়সান মুচকি হাসে। পাশে এসে বসে রেহানের। দুজন চুপ করে চেয়ার থেকে একে অপরের দিকে। কোনো শব্দ নেই, শুধু চোখে ভেসে ওঠে পুরনো
অধ্যায়গুলো রক্ত, প্রেম, প্রতিশোধ, অনুশোচনা এবং অবশেষে মুক্তি। সমাপ্ত।